বিক্রিয়া। আমরা জারণ বিজারণ বিক্রিয়া করতে গিয়েই আমরা জানি যে হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে যে বিক্রিয়া আমরা যেটা শ্রেণীবিভাগ করে থাকি সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তা আমরা একদম বেসিক জায়গা থেকে আমরা বিক্রিয়াগুলো পড়ার চেষ্টা করব। জারণ বিজারণ বিক্রিয়া একদম বেসিক থেকে আমরা পড়ব। এটা একটা পরমাণুর নিউক্লিয়াস হলে আমরা জানি তার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। আমরা এর জানি ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস, বা হচ্ছে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ থাকে। নিউক্লিয়াসে একটা পরমাণু যখন নিরপেক্ষ অবস্থায় থাকে সেখানে দেখা যায় যে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক সমসংখ্যক এখানে প্রোটন থাকে বা ধনাত্মক চার্জ থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় নিরপেক্ষ থাকলে সেখানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। এখন ধরে নাও আমরা সোডিয়াম দেখাতে চাচ্ছি, আরেকটা হয়তো বা আমরা ফ্লোরিন দেখাতে চাচ্ছি। আমরা সোডিয়াম জানি সেটা 11, এটা হচ্ছে 9। এখন ধরে নাও এই সোডিয়াম এবং প্রোটনে আমরা প্রোটন সংখ্যা, সোডিয়াম এবং ফ্লোরিনে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা যদি দেখাতে চাই তখন আমরা যে জিনিসটা খেয়াল করব, সোডিয়ামে কিন্তু আমরা জানি 11টা প্লাস চার্জ থাকবে, 11টা মাইনাস চার্জ থাকবে, যেহেতু এটা নিউট্রাল অবস্থায় আছে। তাহলে এখানে 11টা আমরা প্লাস চার্জ লিখলাম। আমরা প্লাস চার্জ লিখলাম। এরপরে আমরা করবো কি, এখানে 11টা ইলেকট্রন দেখো মাইনাস চার্জ দ্বারা। 11টা আমরা মাইনাস চার্জ দেখলাম। ফ্লোরিনের ক্ষেত্রে আমরা 9টা ইলেকট্রন এবং 9টা প্রোটন দেখাবো। আমরা এখানে 9টা প্রোটন এবং 9টা ইলেকট্রন দেখালাম। সোডিয়ামের ক্ষেত্রে এখন ধরে নাও যদি বাহিরের কক্ষপথ থেকে কোনো একটা ইলেকট্রন চলে যায়, বাহিরের কক্ষপথ থেকে কোনো একটা ইলেকট্রন চলে যদি যায় তখন আমরা জানি যে এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে দেখা যাবে এই পর্যন্ত যদি আমরা একটু লক্ষ্য করি, এই পর্যন্ত লক্ষ্য করলে আমরা দেখব যে এর ভিতরে আমার 10টা প্রোটন এবং 10টা ইলেকট্রন আছে এইখানে। তাহলে 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে কিন্তু নিউট্রাল করে দিবে। তাহলে আমরা বলতে পারি যে প্রতিটা প্লাস চার্জ প্রতিটা মাইনাস চার্জ দ্বারা নিউট্রাল হয়ে যাবে। তাহলে এখানে 10 10 এগুলো বাদ দিলাম, দেখা যাচ্ছে যে এখানে তাহলে জাস্ট একটা প্লাস চার্জ থাকবে। এই কারণে আমরা বলে থাকি যতগুলো ইলেকট্রন চলে যায় ঠিক তার মাথায় ঠিক তত সংখ্যক প্লাস চার্জ আসে। এখানে একটা আসলে এই কারণে আমরা 1 দেখাই। ফ্লোরিন থেকে ধরে নিচ্ছি ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে বাইরে থেকে একটা ইলেকট্রন চলে আসলে এখানে আমরা অতিরিক্ত একটা ইলেকট্রন দেখালাম। যদি আমরা এই পর্যন্ত লক্ষ্য করি, এই পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, এই পর্যন্ত লক্ষ্য করলে আমরা দেখব যেখানে 9টা প্লাস চার্জ এবং 9টা মাইনাস চার্জ আছে, এগুলো পরস্পরকে নিউট্রাল করে দিবে। তখন এই 9টা প্লাস চার্জ চলে যাবে, 9টা ইলেকট্রন চলে যাবে। গেলে দেখা যাচ্ছে এখানে অতিরিক্ত একটা মাইনাস চার্জ পাওয়া যাচ্ছে। এই অতিরিক্ত যে মাইনাস চার্জ তখন আমরা বলে থাকি ফ্লোরাইড হচ্ছে মাইনাস। তাহলে আমরা যে এই যে প্লাস বা মাইনাস কিভাবে তৈরি হলো এটা আমরা দেখলাম। একইভাবে মানে বলতে পারি আমরা এই যে ইলেকট্রন যে চলে যাচ্ছে, ইলেকট্রন চলে গেলে যে বিক্রিয়া তাকে বলা হয় জারণ বিক্রিয়া। যদি কোনো পরমাণুতে ইলেকট্রন বাইরে থেকে আসে তখন যে বিক্রিয়া ঘটে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রন চলে গেলে বা ইলেকট্রন ত্যাগ করলে যে বিক্রিয়াটা হয় সেটা জারণ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ করলে বা বাইরে থেকে ইলেকট্রন আসলে যে বিক্রিয়াটা হয় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া যখন হয় তখন কিন্তু আমরা জানি একটা সংখ্যা রেখায় যদি কোনো কিছু দেখাতে চাই, এটা যদি 0 হয় এদিকে গেলে প্লাস এদিকে গেলে মাইনাস। আমরা কিন্তু ধরে নিই যে প্লাস যখন থাকে বা প্লাস যেদিকে যায় সেদিকে গেলে সাধারণত সবকিছু বৃদ্ধি পায়, মাইনাস যেদিকে থাকে সেদিকে সবকিছু হ্রাস পায়। যেহেতু এখানে প্লাস চার্জ হয়ে গেল তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এখানে আমার জারণ মানটা বৃদ্ধি পায়। তাহলে জারণ বিক্রিয়ায় জারণ মান বৃদ্ধি পায়, যেহেতু এখানে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়ায় জারণ মান হ্রাস পায়। আবারও বলছি, ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন চলে গেলে দেখা যায় জারণ একটা প্লাস চার্জ বৃদ্ধি পায়, অর্থাৎ জারণ সংখ্যাটা বৃদ্ধি পায়। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে তাকে আমরা বলে থাকি জারণ বিক্রিয়া, জারণ মান হ্রাস পেলে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। আচ্ছা, কি কোন শব্দ হচ্ছে দেখি তো, কোনো সমস্যা কিনা।
আচ্ছা ওকে, তাহলে আমরা দেখলাম যে জারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া কি। ইলেকট্রন যখন চলে যায় সেই বিক্রিয়াকে বলে জারণ বিক্রিয়া, বা ইলেকট্রন যখন ত্যাগ করে সেই বিক্রিয়াকে বলে জারণ বিক্রিয়া। ইলেকট্রন যখন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া জারণ মান বৃদ্ধি পায়, বিজারণ বিক্রিয়া বিজারণ মানটা হ্রাস পায়। আচ্ছা আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার মোবাইলটাতে একটু ক্যামেরা ফোকাসিং নেয়, হ্যাঁ ফোকাসিং নিলে দেখা যায় হয়তো অনেক সময় ঝাপসা হয়ে যায়, কিছুক্ষণ ঠিক হয়ে যায়। বড় বিষয় হচ্ছে এখানে টিচার ডেডিকেশন লেভেলটাই বড় কথা। আমরা যে কষ্ট করে যে এর ভিতরে লকডাউনতে ক্লাস নিচ্ছি এটাই বড় বিষয়। এখানে ভিডিও কোয়ালিটিটা মুখ্য বিষয় না, আমাদের আন্তরিকতাটাই বড়, ঠিক আছে। আর যেহেতু লেখা একটু পর আমার বোঝা যায়, সুতরাং কোনো সমস্যার কথা না, এগুলো তুলে নিই। আর একটা বিষয় যে এই মুহূর্তে মোটামুটি তোমরা ভিডিওটাই দেখো, নোট না করলেও চলবে, ভিডিওটা রেখে দিব আমি গ্রুপে, তখন তোমরা গ্রুপ থেকে ভিডিওটা পরে দেখে পজ করে নোট করে দিও তোমরা, হ্যাঁ ওকে। আচ্ছা এটা অনেকক্ষণ কানে দিয়ে থাকলে আমার কান ব্যথা করে, হ্যাঁ আমি নামিয়ে দিচ্ছি, এটা কথা শোনা যাবে অবশ্যই। তাহলে আমরা জারণ বিক্রিয়াটা কি, বিজারণ বিক্রিয়াকে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ। এখন আমরা দেখব যে জারণ বিজারণ বিক্রিয়ার এই পুরো জিনিসটাকে এখন আমরা সামারাইজ করব, যে কখন কি হয় সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা জানি অর্গানিক কেমিস্ট্রিতে যখন আমরা জারণ বিজারণ বিক্রিয়া করি, যে অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিডের রূপান্তর, এক্ষেত্রে কিন্তু আমরা দেখে আসি যে অক্সিজেন যখনই সংযোগ হয় তাকে বলা হয় জারণ বিক্রিয়া, যখন হাইড্রোজেন সংযোগ হয় তখন তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। অথবা হাইড্রোজেন অপসারিত হলে তাকে বলা হয় জারণ বিক্রিয়া, অক্সিজেন অপসারিত হলে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তো ওটা আমরা অর্গানিক কেমিস্ট্রি ক্লাস যদি পরবর্তীতে নেওয়ার সুযোগ হয় তখন আমরা আবার দেখে ফেলবো যে জৈব রসায়নে জারণ বিজারণ বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কেমন। তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে সামারাইজ করতে চাই, সেটা দেখব। প্রথমে জারণ বিক্রিয়া, এরপর আমরা দেখব বিজারণ বিক্রিয়া। এখানে জারণ বিক্রিয়া আমরা প্রথমে যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে জারণ বিক্রিয়া অক্সিজেনের সংযোগ ঘটবে অথবা হাইড্রোজেন অপসারণ। এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে এটা হয়ে থাকে। আমরা অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে আমরা এগুলো ডিটেইলস ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে জারণ বিক্রিয়া অক্সিজেন সংযোগ অথবা হাইড্রোজেন অপসারণ হবে। আর বিজারণ বিক্রিয়া যে জিনিসটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেনের সংযোগ হবে অথবা অক্সিজেন অপসারণ। তাহলে জারণ বিক্রিয়া অক্সিজেন সংযোগ অথবা হাইড্রোজেন অপসারণ, এবং বিজারণ বিক্রিয়া হাইড্রোজেন সংযোগ অথবা অক্সিজেন অপসারণ ঘটবে। তাহলে এটা জারণ বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া। এখন এটা ছিল কিন্তু আসলে সনাতন মতবাদ, ঠিক আছে। এটা অনেক আগে এই ধরনের মতবাদ প্রচলিত ছিল। দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে মতবাদটা বিভিন্ন জায়গায় কার্যকর হয় না, তখন আমরা আধুনিক মতবাদ নিয়ে আসি। যে আধুনিক মতবাদটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যদি আমরা আগাতে যাই তাহলে আমরা বলবো ইলেকট্রন ত্যাগের যে বিক্রিয়া, ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে সেই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করলে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। একটু আগে আমরা দেখে আসলাম ইলেকট্রন যখন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে কিন্তু ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায়, তখন আমরা বলে থাকি জারণ মান বৃদ্ধি পায়। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে জারণ বিক্রিয়ায় জারণ মান বা জারণ সংখ্যা বৃদ্ধি পায়, জারণ মান বা জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এবং বিজারণ বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, আমরা একটু আগে আলোচনা থেকে দেখে আসলাম যখন কোনো কিছু গ্রহণ করে সেখানে মাইনাস চার্জের উদ্ভব ঘটে। আর মাইনাস চার্জ মানে সেখানে আমরা একটু যে সংখ্যা রেখে দেখালাম, কোনো কিছু মাইনাস মানে সেটাকে ধরে নিয়ে হ্রাস পায়। তাহলে বলতে পারি এখানে জারণ মান হ্রাস পায়, এখানে জারণ মানে হ্রাস। তাহলে জারণ বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সংযোগ অথবা হাইড্রোজেন অপসারণ। ঠিক তার কাউন্টার পার্টে আমরা বলতে পারি যে বিজারণ বিক্রিয়াটা হাইড্রোজেনের সংযোগ অথবা অক্সিজেন অপসারণ। এরপর আমরা দেখব এখানে জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন ত্যাগ ঘটে, বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রন গ্রহণ করে। এরপরে জারণ বিক্রিয়া জারণ মান বৃদ্ধি পায়, বিজারণ বিক্রিয়া বিজারণ মান হ্রাস পায়। আমরা একটা উদাহরণ দেখি। যদি সোডিয়াম, তো যেটা আমরা দেখালাম ওটাই আমরা আবারও দেখাই, যেটা আমরা যে চিত্র এঁকে দেখালাম। সোডিয়াম ধরে নিলাম একটা ইলেকট্রন সে ত্যাগ করে দেয়, একটা ইলেকট্রন ত্যাগ করলে হয়ে যাচ্ছে সোডিয়াম প্লাস। এখন একটা বিষয় আমরা সবসময় কিন্তু বইয়ে দেখে থাকি বা আমরা নিজেরা ক্লাস নেওয়ার সময় লিখে থাকি, সেটা হচ্ছে ডান পাশে আমরা ইলেকট্রনটা যখন দেখাই তখন ধরে নেওয়া হয় সেই ইলেকট্রনটা ত্যাগ করে।
এই ইলেকট্রনটা যদি আমরা এই পাশে দেখাতাম শিওর আমরা অবশ্যই এখানে মাইনাস দিতাম, আর মাইনাস দিলেই কিন্তু আমরা ভালো করে বুঝতে পারতাম যে আসলে এখানে ইলেকট্রন ত্যাগ করে। কিন্তু দেখা যায় আধুনিক বিজ্ঞানীদের মতে ইলেকট্রন যেহেতু নিজেই মাইনাস, এর কারণে এর সামনে মাইনাস না দেওয়া উত্তম। এই কারণে আমরা করি কি, বইয়ে দেখাই ইলেকট্রন যখন ত্যাগ করে তখন সেটা ডান পাশে দেখানো হয়। ঠিক আছে, তাহলে এখানে ডান পাশে দেখালাম, দেখানোর পর দেখা গেল যে এখানে আমার এখানে জারণ মানটা একটা বৃদ্ধি পেল। এখন আমরা জারণ মানে কনসেপ্টগুলো তোমাদের জানা দরকার। জারণ মানে কনসেপ্ট বই আছে কয়েকটা নিয়ম, আমি একটু মুখে বলে দিই, তোমরা জাস্ট একটু মনে করার চেষ্টা করো, সবাই পড়ে আসছো এগুলো। সেটা হচ্ছে, যদি কোনো কিছু মুক্ত অবস্থায় থাকে তার জারণ মান হয় 0। যে কোনো ধনাত্মক চার্জ যদি হয় তার জারণ মান ধনাত্মক চার্জ যত তার জারণ মান তত হয়। মাইনাস চার্জ যদি থাকে তার জারণ মান ঠিক ওই যত সংখ্যক মাইনাস ঠিক তত সংখ্যক মাইনাস চার্জ হবে। অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় 3 ধরনের জারণ মান পাওয়া যায়। সাধারণ অক্সাইডের ক্ষেত্রে জারণ মান -2, সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান -1/2 এবং পার অক্সাইডের ক্ষেত্রে -1। যত হ্যালোজেন আছে সেগুলোর ক্ষেত্রে জারণ মান হয় -1। এরপর যত ক্ষার ধাতু আছে অর্থাৎ গ্রুপ 1 এর যে সকল মৌল তাদের ক্ষেত্রে জারণ মান হয় +1। মৃৎক্ষা ধাতুর ক্ষেত্রে জারণ মান হয় +2। এক কথা ধাতুর ক্ষেত্রে জারণ মান প্লাস, অধাতুর ক্ষেত্রে জারণ মান মাইনাস। যার গ্রুপ সংখ্যা যত তার মোটামুটি জারণ মান তত আমরা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে সোডিয়াম মুক্ত অবস্থায় আছে জারণ মান এখানে হবে 0। এখানে দেখা যাচ্ছে জারণ মান হয়ে গেল +1। তাহলে জারণ মান এখানে 0 থেকে +1 হচ্ছে, জারণ মান এখানে বৃদ্ধি পায়। তাহলে এখানে জারণ মান এখানে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু এটা জারণ মান বৃদ্ধি পায় তখন আমরা বলতে পারি এই বিক্রিয়াটা নিঃসন্দেহে এটা জারণ বিক্রিয়া। আমরা একটা বিজারণ বিক্রিয়া একটা উদাহরণ দেখতে পারি। বিজারণ বিক্রিয়ার উদাহরণ দেখলে আমরা খেয়াল করব সেটা হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, ভিডিও কাঁপতেছে, এটা আমি কি করতে পারি রে ভাই? এটা আসলে ফ্যান ট্যান চলে রুমে, আমি তো ঘেমে যাবো তাছাড়া ক্লাস নিতে গেলে। হ্যাঁ, দেখো আমরা এখন একটা দেখবো বিজারণ বিক্রিয়া। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে সেটা হয়ে যাচ্ছে ক্লোরাইড আয়ন। এসে দেখো আমরা বলেছিলাম যে যখন ডান পাশে ইলেকট্রন দেওয়া হয় আমরা ধরে নিব সেই ইলেকট্রনটা ত্যাগ করে, বাম পাশে ইলেকট্রন দেখলে সেটা বুঝবো সেটা গ্রহণ করে। তাহলে এখানে জারণ মান ছিল 0, এখানে হয়ে গেল -1। তাহলে 0 থেকে -1 হওয়া মানে জারণ মান হ্রাস পায়, আর জারণ মান হ্রাস পেলে বিক্রিয়াটাকে আমরা বলে থাকি বিজারণ বিক্রিয়া। এখন দেখো জারণ বিজারণ বিক্রিয়া আমরা মোটামুটি চিনে ফেললাম যে জারণ বিক্রিয়া কোন কোন এই 3টা শর্তে জারণ বিক্রিয়া হবে, এই 3টা শর্তে বিজারণ বিক্রিয়া হবে। এখন আমাদের চেনা দরকার যেটা সেটা হচ্ছে জারককে বিজারককে। ঠিক আছে, জারক বিজারক চেনা দরকার। এখন দেখো জারণ বিজারণ বিক্রিয়া পড়া হয়ে গেল মানে আমার জারক বিজারকও পড়া শেষ। আমরা এখানে জাস্ট একটা ছোট একটা কৌশল অ্যাপ্লাই করবো, দেখবো সব শেষ হয়ে যাবে। কৌশলটা কি? আমরা জানি জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে বিজারক, বিজারক অংশগ্রহণ করে জারণ বিক্রিয়ায়, এবং জারক অংশগ্রহণ করে বিজারণ বিক্রিয়ায়। এক কথা যার নাম যেটা তার সঙ্গে যেটা মিল থাকে সেটা হয় না। ঠিক আছে, সব কিছুতে মিল থাকে সব জায়গায় তো হয় না, এটা তো বোঝে সবাই, তাই না? তো যাই হোক, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে ওই ফর্মাল ভিডিও করতে আসি নাই। ঠিক আছে, ক্লাসরুমে যেমন আমাকে দেখো ঠিক ওরকমই দেখবা, অনেক কিছু বলবো, অনেক কিছু শুনতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে যার নাম যেটা সেই কাজটা দেয় না, অপোজিট কাজ দেয়। বিজারকের সাথে হচ্ছে বিজারণ অনেকটা মিল আছে, কিন্তু এটা দেবে না। তাহলে বিজারক দেয় জারণ বিক্রিয়া, জারক দেয় বিজারণ বিক্রিয়া। আবারও বলছি, জারক দেয় বিজারণ বিক্রিয়া, বিজারক দেয় জারণ বিক্রিয়া। অথবা আমরা এইভাবে বলতে পারি, জারণ বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে তাকেই বলা হয় বিজারক, বিজারণ বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে তাকে বলা হয় জারক। তাহলে আমরা লিখে রাখি, জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে কে? বিজারক, এবং বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে জারক। এখানে জারণ বিক্রিয়ার জন্য আমরা যে কথাগুলো পড়লাম একই কথা ঠিক বিজারকের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে, এবং বিজারকের জারণ মান বিক্রিয়া শেষে বৃদ্ধি পায়। আবার জারক করে কি? ইলেকট্রন গ্রহণ করে, বিক্রিয়া শেষে জারকের জারণ মান হ্রাস পায়।
ঠিক আছে, তাহলে আমরা জারক এবং বিজারক এগুলো আমরা বুঝে ফেললাম। এখন জারণ বিজারণ বিক্রিয়াটাকে আমি যদি বলতে চাই এক কথাই কিন্তু বলা পসিবল। একটা কথা জাস্ট মনে রাখলে, একটা লাইন মনে রাখলে তোমার জারণ বিজারণ, জারক বিজারক পুরোটাই ক্লিয়ার। সেটা হচ্ছে জারণের সঙ্গে যে সকল শব্দ যায় সেগুলোই হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ মানেই বারণ, জারণ মানেই ছাড়ন। এই কথা শুধু মনে রাখলে তোমার জারণ বিজারণ বিক্রিয়া কমপ্লিট। জারণ মানেই ছাড়ন, জারণ মানেই বারণ। মানে জারণ মানে ছাড়ন মানে ছেড়ে দেয়, ওই যে ঢাকার ভাষায় ডিপজল বলে না, সারণ সারণ, এগুলো বলে সারণ বারণ যা আছে আর কি ঢাকার ভাষায় সব। তো এখানে ইলেকট্রন ছেড়ে দেয়, ছাড়ন মানে ইলেকট্রন ছেড়ে দেয়, বারণ মানে জারণ মান বৃদ্ধি পায়। তাহলে এখানে অবশ্য অপোজিট কাজটা হবে, এখানে যদি ইলেকট্রন ছেড়ে দেয় এখানে ইলেকট্রন গ্রহণ করে, এখানে বৃদ্ধি পেলে এখানে হ্রাস পায়। তাহলে আমরা মনে রাখবো জারণ মানে ছাড়ন, জারণ মানে বারণ। তাহলে আমার জারণ বিজারণ বিক্রিয়া কমপ্লিট। আর জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে বিজারক, বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে জারক। এই কথাগুলো কয়েকটা মনে রাখলে ইনশাআল্লাহ তোমরা জারণ বিজারণ বিক্রিয়া পারবে। এখন আমরা দেখতে চাই জারক কি আর বিজারক কি। জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু আমরা পড়ে ফেললাম, তাহলে জারক কোনগুলো বিজারক কোনগুলো আমরা চিনবো কিভাবে। চেনার এখন তোমাদের আমি কিছু প্রসেস শিখাই। অলরেডি দেখো আমরা চিনে আসছি। আচ্ছা এটা কি ধাতু না অধাতু? নিঃসন্দেহে এটা ধাতু, আর এটা নিঃসন্দেহে এটা অধাতু। যেহেতু আমরা বললাম যে এই পাশে যেগুলো আছে সব এগুলো হচ্ছে সেগুলো সাধারণত হবে আমার বিজারক, তো আমরা বলতে পারি ধাতুগুলো সাধারণত হয় বিজারক। তাহলে ধাতু হবে বিজারক, ধাতুগুলো হবে বিজারক। এরপরে অধাতুগুলো হবে জারক। এটা যেহেতু অধাতু তাহলে অধাতুগুলো হবে জারক, অধাতুগুলো হবে জারক। এরপরে দুটো ব্যতিক্রম আছে, কার্বন এবং হাইড্রোজেন। কার্বন হাইড্রোজেনও বিজারক হবে, অধাতু হওয়ার সত্ত্বেও এগুলো হবে বিজারক। এরপরে আমরা অনেক জায়গা থেকে আশ লবণ এবং ইক লবণ, যেমন ফেরাস, ফেরিক, এই টাইপের লবণগুলো যেগুলো আর কি, হ্যাঁ, ফেরাস লবণ, ফেরিক লবণ এইগুলো। তো আশ লবণগুলো জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। আবার বলছি, আশ লবণগুলো জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, তবে সাধারণত দেখা যায় আশ লবণগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিজারক হিসেবে কাজ করে, ইক লবণগুলো জারক হিসেবে কাজ করে। আবারও বলছি, দুই এক জায়গায় ব্যতিক্রম আছে, আমি নিজে বলছি, তবে সাধারণত যেটা বেশি দেখি আমরা, আশ লবণগুলোকে আমরা বিজারক হিসেবে কাজ করতে বেশি দেখি, ইক লবণকে আমরা জারক হিসেবে কাজ করতে বেশি দেখি। তাহলে আমরা আপাতত সাধারণ জিনিসটা মাথায় রাখবো, যত হচ্ছে আশ লবণ আছে, জানি না অবশ্য দেখা যাচ্ছে কিনা, তারা ওটা লিখে দেখবো আমরা। আশ লবণ যতগুলো সবগুলো হচ্ছে বিজারক, এবং যত ইক লবণ আছে সবগুলো হবে জারক। ইক লবণ যেগুলো সেগুলো হবে জারক। আমি দেখি তো দেখা যায় কিনা নিচে। একটু সমস্যা হচ্ছে না, আর কি করতে পারি আসলে। এখন মনে হয় দেখা যাচ্ছে নাকি? মনে হয় ঠিকঠাক আছে এবার, হ্যাঁ, ওকে। দেখো আশ লবণ যেগুলো সেগুলো বিজারক, ইক লবণগুলো জারক। আবারও বলছি, এটা সাধারণভাবে সব ক্ষেত্রে এমন হবে না, কারণ আশ লবণটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। তো সাধারণত দেখা যায় আশ লবণটা বিজারক হিসেবে বেশি কাজ করে এবং ইক লবণগুলো জারক হিসেবে বেশি কাজ করে। তাহলে যেমন ফেরাস, ফেরাস লবণটা হবে হচ্ছে আশ লবণ, অর্থাৎ এটা বিজারক। আবার ফেরিক যেটা সেটা হবে ইক লবণ, তার মানে এটা হবে জারক। স্টেনাস, স্টেনাস হবে বিজারক, স্টেনিক হবে জারক। স্টেনাস ক্লোরাইড বিজারক, স্টেনিক ক্লোরাইড হচ্ছে জারক। তাহলে আমরা এখানে 5টা নিয়ম দেখলাম যে ধাতুগুলো হয় বিজারক, কার্বন হাইড্রোজেনগুলো বিজারক, আশ লবণ যেগুলো সবগুলো হবে বিজারক, অধাতুগুলো জারক, ইক লবণগুলো জারক। আমরা 5টা নিয়ম দেখলাম। আপাতত আমরা 5টা দিয়ে কাজ চালাতে থাকবো। এরপর যদি আমরা কোথাও আটকে যাই, যেখানে আটকে যাব সেখান থেকে আমরা নতুন কিছু শুরু করব। শিট, কারেন্ট চলে গেল। এখন লাইট কমবে, জাস্ট একটা এলইডি চলবে। এখন অত আলো পাওয়া যাবে না, দেখি তো কেমন পাওয়া যাচ্ছে। আচ্ছা, কোনো রকমে একটু বুঝতে পারলে হলো, হ্যাঁ, কিছু করার নাই, কারেন্ট চলে গেছে আমার। ওকে, একটু দেখো, কষ্ট করে দেখো, হ্যাঁ, কারেন্ট আসলে আবার 2টা লাইটই চলবে। এখন আপনাদের একটা লাইট দিয়ে চলতেছে।
ওকে, তাহলে আমরা জারণ বিজারণ জারক বিজারক এগুলো সব আমরা বুঝে ফেললাম। আমরা একটু আরেকবার রিভিউ করে দিই। জারণ বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সংযোগ অথবা হাইড্রোজেন অপসারণ, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেনের সংযোগ অথবা অক্সিজেনের অপসারণ। জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে, বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে। জারণ বিক্রিয়া জারণ মান বৃদ্ধি পায়, বিজারণ বিক্রিয়া জারণ মান হ্রাস পায়। আমরা বলেছিলাম এক কথা মনে রাখলে হবে, জারণ মানে ছাড়ন, জারণ মানে বারণ। এরপর আমি যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে বিজারক, বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে জারক। ঠিক আছে, এখন আমরা জারক বিজারক চিনব কিভাবে? ধাতুগুলো সাধারণত হয় বিজারক, অধাতুগুলো সাধারণত হয় জারক। কার্বন হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও এগুলো হবে বিজারক। আঁশ লবণগুলো সাধারণত এগুলো হবে বিজারক, ইক লবণগুলো সাধারণত হয় জারক। ঠিক আছে, এখন আমরা বিক্রিয়া থেকে কিভাবে জারণ বিজারণ, জারক বিজারক এগুলো আমরা নির্ণয় করব। জিঙ্ক এবং কপার সালফেট বিক্রিয়া করলে, এই যে কারেন্ট চলে গেছে প্রচুর, এখন আমি ঘামতেছি, গরম লাগছে। ওকে, জিঙ্ক এবং কপার সালফেটের বিক্রিয়া দেখা যায় এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। প্রতিস্থাপন বিক্রিয়া করবে কি? জিঙ্কের সক্রিয়তা কপারের তুলনায় বেশি, ফলে করবে কি? এই জিঙ্ক এসে কপারকে উঠাই দিবে, উঠাই দিয়ে সে নিজে এখানে জায়গা দখল করে ফেলবে, তৈরি করবে জিঙ্ক সালফেট এবং তৈরি করবে কপার পরমাণু। তো এইখানে আমাদের যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে কার জারণ মান কেমন হয়, এটা পরিবর্তন দেখলে আমরা বুঝতে পারবো জারণ বিক্রিয়া কোথায় হয়, বিজারণ বিক্রিয়া কোথায় হয়, জারককে বিজারককে, এগুলো সব আমরা বুঝতে পারবো। আমাদের টোটাল 6 ধরনের এখান থেকে কোশ্চেন আসতে পারে একটা বিক্রিয়া থেকে। সেটা হচ্ছে জারণ বিক্রিয়া কার হয়, বিজারণ বিক্রিয়া কার হয়, কে জারিত হয়, কে বিজারিত হয়, এবং জারককে বিজারককে। টোটালি 6 ধরনের কোশ্চেন হতে পারে একটা বিক্রিয়ার, একটা লাইন থেকে 6 ধরনের কোশ্চেন হতে পারে। আমরা যদি খেয়াল করি জারণ মানের যে তথ্যগুলো তোমাদের দিলাম সেই অনুযায়ী এখানে জিঙ্কের জারণ মান হবে 0, কারণ এখানে জিঙ্কটা এখানে মুক্ত অবস্থায় আছে, তাহলে জারণ মান হবে এখানে 0। কপারটা এখানে হিসাব করে দেখবো +2, সালফেট এখানে -2 আসবে। জিঙ্কটা এখানে হবে +2, এটা -2, এটা হবে 0। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাবে জিঙ্কের জারণ মান এখানে 0 থেকে +2 হয়ে গেল। জিঙ্কের জারণ মান 0 থেকে আসলে শোনা, এই যে মানুষের কাশি দিচ্ছে, অন্য কিছু ভেবো না। হ্যাঁ, রান্না করতেছে যে একটা ইয়ে আসে না, ঝাঁঝালো একটা ফ্লেভার আসে, এটা আমার কাশি পাচ্ছে আসলে। জিঙ্ক থেকে 0 থেকে হয়ে যাচ্ছে এখানে +2, তাহলে এখানে জারণ মান কি দেখলাম আমরা? জারণ মান এখানে বৃদ্ধি পাচ্ছে। আর জারণ মান যদি বৃদ্ধি পায় সেটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা কি বিক্রিয়া? এটা জারণ বিক্রিয়া। যেহেতু এখানে জারণ মান 0 থেকে +2 হয়ে গেল, এটা অবশ্যই এটা হবে জারণ বিক্রিয়া, এটা হয়ে যাবে আমার জারণ বিক্রিয়া। এরপর দেখা যায় যেখানে কপার সালফেট, এখানে কপারের ছিল হচ্ছে এখানে +2 থেকে এখানে হয়ে গেল 0, +2 থেকে হয়ে যাচ্ছে 0, তাহলে আমরা বলতে পারি এখানে জারণ মান হ্রাস পায়। জারণ মান হ্রাস পাওয়ার বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। জারণ মান হ্রাসের বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম এখানে জারণ বিক্রিয়া কার হলো, এখানে দেখা যাচ্ছে যে জারিত কে হয়, যার জারণ বিক্রিয়া হয় সে জারিত হয়, আর যার বিজারণ বিক্রিয়া হয় সে বিজারিত হয়। তাহলে জারণ বিক্রিয়া যদি তোমাকে বলতে চাই তাহলে এতটুকু দেখাইতে হবে, বিজারণ বিক্রিয়া বলে এতটুকু দেখাইতে হবে। এখন তোমাকে যদি বল জারিত কে হলো, বিজারিত কে হলো, তাহলে এখানে যার জারণ ঘটে সেই জারিত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে জিঙ্কটা এখানে জারিত হবে, কপার সালফেট এখানে বিজারিত হবে। তাহলে আমরা এখন একটা কথা বলতে পারি আবারও, যেহেতু এর জারণ হয় তাহলে এটা অবশ্যই বিজারক। কারণ আমরা একটু আগে দেখলাম যে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে বিজারক, বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে জারক। তাহলে আমরা এখান থেকে একবার বলে দিতে পারি যে জিঙ্কের যেহেতু এখানে জারণ বিক্রিয়া ঘটে তাহলে জিঙ্ক নিঃসন্দেহে এখানে হবে বিজারক।
জিঙ্কটা হবে বিজারক। আর এখানে দেখা যাচ্ছে যে কপার 2+ যেটা, কপার 2+টা এখানে জিরোতে পরিণত হলো, কপার 2+ জিরোতে পরিণত হলো। এখানে ছিল +2 চার্জ, এখানে হয়ে গেল জিরো। +2 চার্জ না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে +2 জার্মান, মান, এখানে হয়ে গেল জিরো। এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে বা মনে অ্যান্সার এরকম আসতেই পারে, যেখানে নিঃসন্দেহে কপার 2+ যেটা সেটাই হবে আমার জারক। কিন্তু না, কপার 2+ কখনো এখানে জারক হবে না, এখানে জারক হবে কপার সালফেট পুরোটা। জারক বা বিজারক কখনো কোনো একটা যৌগের কোনো একটা অংশ হতে পারে না, পুরো যৌগটাই জারক অথবা বিজারক হয়, বিজারক হিসেবে কাজ করে। জারক বিজারক কখনো কোনো যৌগের কোনো অংশ হতে পারে না, পুরোটাই জারক বিজারক হিসেবে কাজ করে। তার মানে এখানে কপার সালফেট পুরোটাই কিন্তু আমার কি হবে, এখানে কপার সালফেটই অ্যাকচুয়ালি হবে আমার জারক। কপার 2+ জারক হবে না, এখানে কপার সালফেটটা হচ্ছে আমার জারক। তাহলে কপার সালফেট পুরোটাই হবে আমার জারক। আবারও বলছি, কোন যৌগের কোনো অংশ কখনো জারক বা বিজারক হতে পারে না, পুরো যৌগটাই জারক বা বিজারক হিসেবে কাজ করে। আমরা আরো কিছু তথ্য জানি। জারক নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে। বিজারক নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে। তাহলে খেয়াল করো, এখানে এটা ছিল বিজারক, বিজারক যেহেতু জারণ বিক্রিয়া ঘটালো, তাহলে বলতে পারি এখানে জিঙ্কটা এখানে আমার জারিত হয়। আবার এ যেহেতু জারক, এর হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাহলে বলতে পারি কপার সালফেট, নিঃসন্দেহে বলতে পারি এখানে কপার সালফেট বিজারিত হয়। তাহলে এখান থেকে 6 ধরনের আমরা কোশ্চেন পেতে পারি। 6টার অ্যান্সার তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি। তার আগে আরেকটা কথা বলি, জারক বা বিজারক, জারিত বা বিজারিত হওয়া সম্পূর্ণটাই অ্যান্সার থাকে হচ্ছে বিক্রিয়কে। আমরা জানি যে তীর চিহ্নের বাম পাশে যেগুলো থাকে সেগুলো বিক্রিয়ক, ডান পাশে যেগুলো থাকে সেগুলো হচ্ছে উৎপাদ। জারক বিজারক কখনো আমরা জারক বিজারক বা জারিত হওয়া বিজারিত হওয়া পদার্থ কখনো আমরা উৎপাদে খুঁজতে যাব না, সবসময় খুঁজবো কোথায়, বিক্রিয়কে। সবসময় অ্যান্সার আমরা পাবো বিক্রিয়কে। তাহলে 6টা এখানে কোশ্চেন হতে পারে। 6টা কোশ্চেন তোমাকে আমি বলছি, অ্যান্সারগুলো বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন, এখানে জারককে, জারক এখানে কপার সালফেট। দ্বিতীয় কোশ্চেন, এখানে বিজারককে, বিজারক হচ্ছে জিঙ্ক। 3 নম্বর কোশ্চেন, এই বিক্রিয়ায় বিজারিত হয় কে, বিজারিত হয় জারক, তার মানে কপার সালফেট বিজারিত হবে। এই বিক্রিয়া জারিত হয় কে, জারিত হয় বিজারক, তার মানে এখানে জিঙ্কটা জারিত হবে। জারণ ঘটে কার, জারণ ঘটে হচ্ছে জিঙ্কের। বা হচ্ছে এক কথায় যদি বলতে পারি জারণ বিক্রিয়া কোনটা, এইটা থেকে এটা দেখাবো, জাস্ট এই দুইটা দেখাবো, এই দুইটা দেখাবো না। আর যখন বলি বিজারণ বিক্রিয়া, এই দুইটা দেখাবো। টোটাল এই 6 ভাবে কোশ্চেন হতে পারে, 6 ভাবে আমাকে এগুলো অ্যান্সার জানা থাকতে হবে। তো আমার মনে হয় যে জারণ বিজারণ সম্পর্কে মোটামুটি তোমাদের একটা আইডিয়া চলে আসছে। তো আমি তোমাদের এখন একটা প্র্যাকটিস করতে দিব। দেখতে চাই যে কোনটা জারণ, কোনটা বিজারণ, বা কোনটা জারক কোনটা বিজারক। এই 6টা টাইপের যেগুলো তোমরা মোটামুটি পারবা, বা 6টা পারলে 6টা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবাই একটু কমেন্ট করবা, হ্যাঁ, কমেন্ট করে সবাই একটু জানাবা। ওকে, এই বিক্রিয়ায় জারণ বিজারণ, জারক বিজারক সবকিছু তোমরা একটু দেখাও, কমেন্ট করো সবাই। কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা আমি রেখে দিব, কোনো সমস্যা নাই। সবাই ওগুলি আনসার জানাও। ফেরাস ক্লোরাইড বিজারক, সাগিরা এ রহমান আতসী। ওকে, পরেরগুলো দাও, অ্যান্সার দাও, দেখি কি হবে। সবাই কমেন্ট করার চেষ্টা করো,
অ্যান্সারগুলো বের করার চেষ্টা করো সবাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, সবাই একটু দেখো, যারা পারোনি তারা একটু দেখে নাও। বিষয়টা হচ্ছে এখানে যার মান ছিল +2, এর যার মান -1, এখানে যার মান 0, এখানে হবে যার মান +3, এখানে হবে যার মান -1। এখন বিষয় হচ্ছে এখানে যে -1 আছে এটা কাউন্ট করা যাবে না। ক্লোরিন খেয়াল করো, এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে। ক্লোরিনটা এখানে যেটা -1 এটা কাউন্ট করা যাবে না। কারণটা কি একটু বলি। যখন দেখবা একই মৌল যুক্ত এবং মুক্ত অবস্থায় থাকে, একই মৌল যখন যুক্ত এবং মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থাটা কাউন্ট করতে হয়, যুক্ত অবস্থাটা কাউন্ট করতে হয় না। তাহলে দেখা যাচ্ছে এখানে দুটাই ক্লোরিন, একই মৌল এখানে আছে যুক্ত অবস্থায়, আয়রনের সঙ্গে যুক্ত অবস্থায় আছে এখানে, আর এখানে ক্লোরিনটা এখানে মুক্ত অবস্থায় আছে। আমরা দেখব যেটা যুক্ত অবস্থায় থাকে সেটা জারণ মান কাউন্ট করব না, যেটা মুক্ত অবস্থায় থাকে সেটা জারণ মান আমরা কাউন্ট করব। তাহলে দেখা যাচ্ছে এখানে আয়রন জারণ মান ছিল +2, +2 থেকে হয়ে গেল এখানে +3, তার মানে জারণ মান বৃদ্ধি পায়। এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। এরপরে ক্লোরিনের জারণ মান ছিল এখানে 0, 0 থেকে হয়ে গেল -1। তাহলে 0 থেকে -1 যদি হয় তখন আমরা বলতে পারি এটা জারণ মান হ্রাস পায়, এটা বিক্রিয়াটা হবে বিজারণ বিক্রিয়া। বিক্রিয়াটা ঘটবে বিজারণ বিক্রিয়া। তাহলে যার জারণ ঘটে সেটাই হয় বিজারক। তাহলে অবশ্যই নিঃসন্দেহে এখানে ফেরাস ক্লোরাইডটা হবে বিজারক, এবং এখানে ক্লোরিনটা যেহেতু বিজারণ বিক্রিয়া হয় তাহলে এটা হবে জারক। আমার মনে হয় এখন তোমরা পারবা যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, এগুলো মনে হয় আশা করি পারবা তোমরা এখন, যে কোনটা জারক কোনটা বিজারক, এগুলো আশা করি সবাই বের করতে পারবা। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এতক্ষণ আমরা জারণ আলাদা দেখলাম, বিজারণ আলাদা দেখলাম। আমরা জানি জারণ বিজারণ যুগপৎ ভাবে ঘটে। বিষয়টা হচ্ছে এই ভিডিওটা কিন্তু করা হচ্ছে এই গ্রুপে, আমার যতদূর মনে হয় যে ইন্টারমিডিয়েট দিবে তারাও আছে এই গ্রুপে, প্লাস সেকেন্ড টাইমার যারা তারাও আছে। তো আমি লেকচারটা এমনভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে দুই গ্রুপই যেন উপকৃত হয়। যারা ইন্টারমিডিয়েট দিবে তাদের জন্য উপকারে আসে, যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য উপকারে আসে। ঠিক আছে? তো জারণ বিজারণ যুগপৎ ভাবে ঘটে, ওটা আমরা ব্যাখ্যা দেখতে যাব না, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের বিষয়, এগুলো ছোটখাটো জিনিস সবাই জানোই। আমি একটু অন্যভাবে জিনিসটা একটু রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াটা কি। জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একই সঙ্গে জারণ ঘটে একই সঙ্গে বিজারণ ঘটে তাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় শুধু জারণ ঘটে তাকে জারণ বিক্রিয়া বলবে, যে বিক্রিয়া শুধু বিজারণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলবো। অথবা আমরা এইভাবে বলতে পারি, রান্নার ইয়ে আসতেছে বারবার। ওকে, দেখো, দুঃখিত, আসলে একটু ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, জারণ বিজারণ আমরা তাকেই বলবো যে বিক্রিয়ায় একই সঙ্গে একটা পদার্থের ইলেকট্রন গ্রহণ ঘটবে, একটা পদার্থে ইলেকট্রন ত্যাগ ঘটবে, বা একটা ইলেকট্রন গ্রহণ করে একজন আর একজন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে? তাদেরকে আমরা বলবো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। যদি দেখি কোনো বিক্রিয়ায় শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ ঘটে, ইলেকট্রন গ্রহণ ঘটে না, তাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। যদি দেখা যায় কোনো বিক্রিয়ায় শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ ঘটে, ইলেকট্রন ত্যাগ ঘটে না, তখন তাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। কেবলমাত্র তখনই আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি যখন দেখবো একই সঙ্গে ইলেকট্রন গ্রহণ করে একই সঙ্গে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া যে আমি তোমাদের কনসেপ্ট শিখালাম, এই কনসেপ্ট থেকে তোমাদের আমি এখন 3টা কোশ্চেন দিব। এই 3টা কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট করতে হবে। কোশ্চেন হচ্ছে আমি 3টা বিক্রিয়া দিব, তোমরা জারণ মান চেঞ্জ করার পরে আমাকে তোমরা দেখাবা যে কোনটা কোনটা জারণ বিক্রিয়া, সেটা শুধু কমেন্ট করবা তোমরা। যেটা জারণ বিক্রিয়া না এগুলো কমেন্ট করতে হবে না। অথবা তোমরা এটা লিখতে পারো, আমি 1 2 3 3টা বিক্রিয়া দিব, জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া কোনটা, তোমরা দুটাই আমাকে অ্যান্সারগুলো জানাবা কমেন্টে।
এটা 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া যেটা, এই তিনটা বিক্রিয়ার ভিতরে যেগুলো জারণ বিক্রিয়া সেগুলো আমাকে বলতে হবে, যেগুলো বিজারণ বিক্রিয়া সেগুলো বলতে হবে। জাস্ট তোমরা এগুলো কমেন্ট করবা, জারণ কোনটা বিজারণ কোনটা। দ্রুত করো, 1 মিনিট সময়। দ্রুত সলভ করে অ্যান্সারটা জানো। 3 নাম্বার জারণ বিজারণ নয়। আয়েশা সরকার 3 নাম্বার, আয়েশা সরকার বলছে যে 3 নাম্বারটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। আচ্ছা ঠিক আছে, সবই জানো। জারণ বিজারণ কোনগুলো এটাও জানাতে হবে, জারণ বিজারণ নয় যেগুলো সেগুলো জানাতে হবে। জারণ বিজারণ বিক্রিয়া যেগুলো সেগুলো জানাতে হবে, যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া নয় সেগুলো জানাতে হবে। অভিমানী মেয়ে মিনু 1 নম্বর জারণ, ফারজানা রিশা 2 জারণ, সাগিরা রহমান আতসী প্রথমটা কি আর কিছু বলো নাই তুমি। আয়েশা সরকার 1 নাম্বার জারণ বিজারণ নয়। তাসনিয়া তাবাসসুম 2 জারণ, ফারজানা রিশা 1 বিজারণ, তাসনিয়া তাবাসসুম 1 জারণ। হ্যাঁ, তো আমি এভাবে চাচ্ছি যে তোমরা আমার সঙ্গে ইন্টারাকশন করো, তাহলে ক্লাস নিতে ভালো লাগবে। বাকিরা একটু অ্যান্সার জানানোর চেষ্টা করো একটু। এখানে এই গ্রুপে যারা আছো ম্যাক্সিমামই কিন্তু আমার 2-1টা ক্লাস পেয়েছো, ঠিক আছে। আমি ক্লাসে প্রায় একটা কথা বলে থাকি যে আমাদের চিন্তা শক্তিটাকে আমি সবসময় কল্পনা করি ছোট্ট একটা ফুটফুটে শিশু। যখনই আমরা কোনো কিছু চিন্তা করা শুরু করে দিই, আমাদের মনে অজান্তে ছোট্ট একটা ফুটফুটে শিশুর জন্ম নেয়। চিন্তা শক্তি আমাদের যত বেশি হবে, যত বাড়াবো, শিশুটা ঠিক তত ধীরে ধীরে বড় হবে। চিন্তা শক্তি যত বাড়াবো শিশুটা তত বড় হবে, চিন্তা শক্তি যত বাড়াবো শিশুটা তত বড় হবে, এবং এক সময় দেখা যাবে শিশুটা একটা পূর্ণাঙ্গ মানুষের রূপ নেবে, আর একটা পূর্ণাঙ্গ মানুষ সারা পৃথিবীকে জয় করতে পারে। তো চিন্তা শক্তিটা ঠিক একই রকম, যে আমরা চিন্তা শক্তি করতে করতে একসময় আমরা অনেক কিছু করতে পারবো। তো এই কারণে চিন্তা শক্তিটা একটু বাড়াতে হবে, এই কারণে আমি মাঝে সাথে একটু প্র্যাকটিস দিই। আর আমি এখানে যেভাবে ক্লাস নিচ্ছি তোমরা বুঝতে পারছো যে আমি ক্লাসে ঠিক একই কাজই করি, যে আমি পড়ানোর সঙ্গে সঙ্গে সবাইকে করি কি প্র্যাকটিস করতে দিই। যেহেতু এটা একটা ভার্চুয়াল ক্লাসরুম, এই কারণে আমি এখানেও ঠিক একইভাবে আমি প্র্যাকটিস করাচ্ছি। শুধু একটু গল্প হচ্ছে না, হ্যাঁ, কিছু গল্প স্বল্প হয় বাংলা সিনেমা, সেগুলো শুধু হচ্ছে না। ওকে, দেখো আমি একটু দেখি আবার, হ্যাঁ, সবাই একটু চেষ্টা করো। 3 নাম্বার জারণ বিজারণ নয়, অভিমানী মেয়ে মিনু। লুবনা রহমান বলছে 1 বিজারণ, সানজিদা সাবা বলছে 1 বিজারণ। তাবাসসুম ঋতু 3 নাম্বার জারণ বিজারণ নয়। সাগিরা রহমান আতসী
1 বিজারণ 2 3 জারণ বিজারণ 9, প্রভাত চক্রবর্তী 3 নাম্বার জারণ বিজারণ 9, ফারিয়া বুশরা কি বর্ষা 2 নাম্বার জারণ। ওকে, ঠিক আছে। দেখো এখানে কোনোটাই জারণ বিজারণ বিক্রিয়া নয়, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। কোনোটাই এখানে জারণ বিজারণ বিক্রিয়া নয়। ট্র্যাপে ফেললাম তোমাদের, জাস্ট একটু দেখো কেন নয় তার ব্যাখ্যা দিই। হিসাব নিকাশ করলে জারণ মান এখানে আসবে +6, অক্সিজেনের জারণ মান আসবে -2, হাইড্রোজেনের জারণ মান এখানে আছে +1, এখানে দেখা যাচ্ছে জারণ মান +3, হাইড্রোজেনের +1 এর -2। ভালো করে যদি খেয়াল করি, অক্সিজেনের জারণ মান এখানে অপরিবর্তিত, হাইড্রোজেনের জারণ মান অপরিবর্তিত, শুধুমাত্র ক্রোমিয়ামের জারণ মান এখানে চেঞ্জ হয়ে গেল, জারণ মান এখানে হ্রাস পায়। সুতরাং এটা শুধু বিজারণ বিক্রিয়া, এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। আমাদের শর্ত ছিল জারণ বিজারণ বিক্রিয়া তখনই হবে একই সাথে যদি জারণ এবং বিজারণ দুটাই উপস্থিত থাকে, বা জারণ বিজারণ দুটাই যদি কেস এখানে একই সঙ্গে যদি ঘটে থাকে, সেটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, কারণ এখানে শুধু জারণ ঘটে, বিজারণ বিক্রিয়া হয় না। এরপরে এই দুটা বিক্রিয়া কখনো জারণ বিজারণ বিক্রিয়া হবে না। আমি এগুলোর জারণ মানগুলো আমি লিখছি, তার ভিতরে তোমরা একটু সবাই দ্রুত কমেন্ট করো 1 নম্বর বিক্রিয়াটার নাম কি এবং 2 নম্বর বিক্রিয়াটার নাম কি। সবাই একটু কমেন্ট করো 1 এবং 2 নম্বর বিক্রিয়ার নামগুলো কি হবে। এটা পুরোটা যদি খেয়াল করি তার -1 +1, এটা পুরোটা -1। দেখি তোমরা নাম কি লিখলা। এ কেমন বিচার, এভাবে ভুল অ্যান্সার দিতে প্রভাবিত করা ঠিক না। আতসী, সাকির রহমান আতসী। হ্যাঁ, আরে শোনো, ভুল থেকেই তো অনেক কিছু শেখা যায়, তাই না? ভুল থেকে তো আমাদের অনেক কিছু শিখতে হবে। আমরা যখনই ভুল করব তখনই কিন্তু আমরা নতুন কিছু শিখলে সেটা ভালো করে মনে রাখতে পারবো, ঠিক আছে? এই যে আমি ক্লাসে মানুষের যেরকম ট্র্যাপে ফেলি তোমাদের, যে হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়ে, যে কোনটা কি হয় আসলে। যাকে আমি জানতে চাচ্ছি 2 এবং 3 নম্বর বিক্রিয়ার নাম কি, সবাই একটু কমেন্ট করো দ্রুত। আমি 2 আর 3 জানতে চাচ্ছি, 2 আর 3। তাইমিয়া হক সাবিত বলেছে 1 বিজারণ, 2 নম্বর প্রশমন। সাকির রহমান প্রশমন 1 নম্বরটা। আমি 2 আর 3 চাচ্ছি, 2 আর 3। 1 প্রশমন। আচ্ছা, পরেরটা কি? 2 নম্বর প্রশমন, 3 নম্বর দ্বিবীজজন। 2 প্রশমন। তিন নাম্বার বিক্রিয়াটার নাম কি? আমি 3 নাম্বারটা একটু জানতে চাচ্ছি। 3 নাম্বার বিক্রিয়ার নাম কি? সবাই একটু কমেন্ট করো তো। তিন নাম্বার বিক্রিয়াটার নাম জানতে চাচ্ছি দ্রুত। আমি 2 না, আমি 3 নাম্বার জানতে চাচ্ছি। 3 দ্রুত করো তো। হ্যাঁ, এত সময় নিলে হবে না তো। ইয়েস, 3 নাম্বার দ্বিবীজজন বিক্রিয়া। ইয়েস, এই তো হয়েছে। ওকে, দেখো এই বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া, এটা আমরা বুঝতে পারছি, তাই না? 2 নম্বর বিক্রিয়াটা অনেকে বলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এর প্রতিস্থাপন বিক্রিয়া নয়। প্রতিস্থাপন বিক্রিয়া এবং দ্বিবীজজন বিক্রিয়া সম্পূর্ণ আলাদা। বিক্রিয়াগুলো একটু বুঝতে হবে। প্রতিস্থাপন আর দ্বিবীজজনে অনেক সময় আমাদের প্যাচ লেগে যায়। আমি একটু বোঝানোর চেষ্টা করি। a প্লাস বিসি, এখান থেকে তৈরি হবে সাপোজ ab প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, এসি প্লাস বি দি, তাহলে বেটার হয়। এসি প্লাস বি। আরেকটা বিক্রিয়া এবি প্লাস বিসি
এখানে যেটা সরি বিডি এবি প্লাস সরি সিডি এবি প্লাস সিডি এখানে তৈরি করবে যেটা সেটা হচ্ছে এসি প্লাস বিডি এসি প্লাস বিডি। একটু তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা যেখানে একটা কিছু আছে বা একটা মৌল আছে, এখানে একটা যৌগ আছে, এটাকে আমি মৌল হিসেবে বিবেচনা করছি। একটা মৌল এবং একটা যৌগ যখন থাকে তখন যে বিক্রিয়া সেটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। আর যখন দুটা যৌগ থাকে, দুটা যৌগ জাস্ট নিজেদের ভিতরে ইন্টারচেঞ্জ করে, দেখো এ গিয়ে ধরলো সি কে, বি ধরলো ডি কে, তাহলে দেখা যাচ্ছে যে এসি বিডি যখন উৎপন্ন করবে অর্থাৎ নিজেদের ভিতরে যখন ইন্টারচেঞ্জ করে ফেলবে তখন তাকে বলা হয় দ্বিবিযোজন বিক্রিয়া। এটাকে বলছে দ্বিবিযোজন বিক্রিয়া। আর যখন দেখা যায় যে একটা সক্রিয় কোনো মৌল এসে কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে দিয়ে নিজের সে জায়গা দখল করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এক কথা প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দিতে পারি। প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণটা হচ্ছে যে এক কথায় যে কিছু বলবো, আচ্ছা বলি একটু, হ্যাঁ, যে দেখা যায় যে আমাদের বাংলা সিনেমার ঘটনায় আবার ফেরত আসি। হ্যাঁ, বাংলা সিনেমায় দেখা যায় যে একজনের সঙ্গে একজন একটা রিলেশনশিপ আছে দীর্ঘদিন যাবত, ছেলেকে মেয়েকে আমি এটা বলবো না, সেটা তোমরা নিজেরা বুঝে নিবা। একজনের সঙ্গে দীর্ঘদিন যাবত রিলেশনশিপ আছে, এর ভিতরে করলো কি, যার সঙ্গে রিলেশনশিপ ছিল তার থেকে বেশ বড় লোক একজন আসলো এখানে, ছেলে হোক আর মেয়ে হোক, তখন কি করে, যারা দুষ্টু লোক কি করবে, যে এটা ছেড়ে আরেকটাকে ধরবে, ঠিক আছে, এটা ছেড়ে আরেকটাকে ধরবে, তখন সে বিরহের বিভিন্ন ধরনের গান গাইবে, তখন সে বলবে আমি তো ভালো না, ভালো লয়ে থাইকো। তো এই টাইপের হয়েছে কি যে একজন দেখা যাচ্ছে যে এখানে বিসি রিলেশনশিপে আছে, এর টাকা পয়সা বেশি, তখন করবে কি, এই সি কিন্তু বি কে রেখে একে ধরবে, ঠিক আছে, কারণ টাকা পয়সা বেশি। এরপর দ্বিবিযোজন বিক্রিয়াটা কি, দ্বিবিযোজন বিক্রিয়া সেই বাংলা সিনেমা ছোটবেলার ঘটনায় ফেরত যাও। সেই ছোটবেলায় থেকে যখন যখন তারা হাফ প্যান্ট পরে থাকে তখন থেকে দেখা যায় যে তাদের ভিতরে একটা প্রেম প্রেম একটা কাজ, প্রেম প্রেম একটা ভাব কাজ করে। দেখা যাচ্ছে ছেলের একটু হয়তো বা একটু টাকা পয়সা আছে, মেয়েটা হয়তো একটু গরিব, অথবা মেয়েরই টাকা পয়সা আছে, ছেলেটা একটু গরিব। দেখা যায় তারা গ্রামে থাকে, তখন যে কোনো একজন দেখা যায় যে হচ্ছে শহরে চলে যাবে পড়াশোনা করতে। সে ছোটবেলায় ছিল যখন হাফ প্যান্ট পরে থাকতো তারা তখন প্রেম করে। সেই ছোটবেলা থেকে তারা করে কি, যে যখন একজন হচ্ছে যার টাকা পয়সা বেশি আছে সে করবে কি, শহরে পড়াশোনা করতে যায়। শহরে যখন পড়াশোনা করতে যাচ্ছে ওকে বলবে যে তুমি ভালো থেকো, তখন বলবে যাও আমার কিছু একটা স্মৃতি তোমাকে দিয়ে গেলাম, কি করে, ওর খাতা ওকে দিয়ে দেয়, ঠিক আছে, ছেলেটা তার রাফ করা খাতা মেয়েটাকে দিয়ে যায়, আর মেয়েটা বলে তুমি আমার স্মৃতিটা তুমি নিয়ে যাও, যখন আমার কথা মনে পড়বে তুমি এটা খুলে দেখবে, কি সেই স্মৃতি, সে করে কি, গলার মালা খুলে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে দেখা গেল একজনের জিনিস আরেকজন দিচ্ছে, জাস্ট এক্সচেঞ্জ হচ্ছে, একজনের জিনিস জাস্ট এক্সচেঞ্জ হচ্ছে, উদরপিণ্ডি বুদর ঘাড়ে, উদরপিণ্ডি বুদর ঘাড়ে এইরকম ব্যাপার যখন ঘটে তখন তাকে বলা হয় দ্বিবিযোজন বিক্রিয়া। বিষয়টা হচ্ছে একজন এসে যখন আরেকজনকে প্রতিস্থাপিত করে দেয় সেটা প্রতিস্থাপন বিক্রিয়া। একজনের জিনিস যখন আরেকজনের কাছে যখন যাচ্ছে, ইন্টারচেঞ্জ যখন করে, তখন তাকে বলা হয় দ্বিবিযোজন বিক্রিয়া। তো যাই হোক, আমরা দ্বিবিযোজন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া নিয়ে অনেক সময় আমাদের ঝামেলা হয়, আমার বিশ্বাস যে এটা এখন সলভ হয়ে যাবে তোমাদের। তাহলে আমরা এই দুটো নিয়ে একটু কথা বলছিলাম। বিষয়টা হচ্ছে এটা প্রশমন বিক্রিয়া, এটা দ্বিবিযোজন বিক্রিয়া। একটা তথ্য লিখে রাখো, প্রশমন বিক্রিয়া এবং দ্বিবিযোজন বিক্রিয়ায় জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না। সুতরাং প্রশমন বিক্রিয়া এবং দ্বিবিযোজন বিক্রিয়া কখনোই জারণ বিজারণ বিক্রিয়া নয়। প্রশমন বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়ায় তুমি যদি ভালো করে খেয়াল করো, দেখো এখানে কারোই জারণ মানের পরিবর্তন ঘটে নাই, নট এ সিঙ্গেল এলিমেন্ট, কারো এখানে জারণ মানের পরিবর্তন ঘটে নাই, সবগুলো জারণ মান ঠিক অপরিবর্তিত অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়া এবং দ্বিবিযোজন বিক্রিয়া কখনোই জারণ বিজারণ বিক্রিয়া নয়, ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব অসামঞ্জস্য বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া।
অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়াগুলো কেমন, বিষয়টা হচ্ছে একটু আগে আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম এখানে দেখা যায় যে একজনের জারণ ঘটে আরেকজনের বিজারণ ঘটে। আলাদা 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 যৌগ বা মৌল আলাদা 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 অণু থেকে আলাদা আলাদা অণুতে একটা অণু জারণ ঘটে, অপর অণু বিজারণ ঘটে। কিন্তু যদি এমন দেখা যায় একটাই মাত্র যৌগ বা একটাই মাত্র অণু, একটা অণুর একটা নির্দিষ্ট মৌলেরই কেবলমাত্র জারণ ঘটতে পারে, বিজারণ ঘটতে পারে, তখন তাদের বলা হয় অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। আমরা একটা উদাহরণ দেখি। সালফার প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করার পরে আমি সমতা করছি না, আবার বলছি আমি কোনো সমতা করছি না, অবশ্যই এগুলো তৈরি করবে। আমি এখানে সমতা করলাম না, জাস্ট বিক্রিয়াটা দেখালাম। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু সালফারের জারণ মান এখানে 0, সালফারের জারণ মান এখানে 0, এখানে সোডিয়ামের জারণ মান +1, হাইড্রোজেনের +1, অক্সিজেনের হবে -2। এখানে যদি আমরা খেয়াল করি সোডিয়ামের হবে +1, সালফারের হবে, হিসাব নিকাশ করে তোমরা দেখবে অবশ্যই 2.5 আসবে, এটা হবে -2, সোডিয়ামের হবে +1, এর হবে -2, এটা +1, এটা -2। যদি আমরা লক্ষ্য করি সোডিয়ামের জারণ মান অপরিবর্তিত অবস্থায় আছে, অক্সিজেনের জারণ মান অপরিবর্তিত অবস্থায় আছে, হাইড্রোজেনের জারণ মান অপরিবর্তিত অবস্থায় আছে। শুধুমাত্র এখানে চেঞ্জ হলো সালফারের জারণ মান, এবং দেখা যাচ্ছে সালফারের জারণ মান এই যৌগে বৃদ্ধি পেল এবং এই যৌগে হ্রাস পায়। আমরা দেখতে পাচ্ছি সালফারের জারণ মান এখান থেকে এই যৌগে বৃদ্ধি পাচ্ছে, একই জিনিসের জারণ মান এই যৌগে হ্রাস পাচ্ছে। তাহলে এখানে 0 থেকে +2 হলো বৃদ্ধি পাওয়া, মানে এই বিক্রিয়াটাকে বলা হবে জারণ বিক্রিয়া। এখানে 0 থেকে -2 হয়ে গেল, তাহলে হ্রাস পাচ্ছে, তার মানে আমরা বলতে পারি বিক্রিয়াটা হবে বিজারণ বিক্রিয়া, বলতে পারি বিক্রিয়াটা তখন হবে বিজারণ বিক্রিয়া। তাহলে আমাদের বিষয়টা ছিল এমন যে কোন একটা বিক্রিয়ায় একটা অণুরই যদি মাত্র ওই অণুটারই শুধু একই অণুর জারণ ঘটবে এবং একই অণুর বিজারণ ঘটবে, এরকম কোনো কিছু যদি আমরা দেখে থাকি তাদের বলা হয় অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। একই অণুর যখন জারণ ঘটে এবং একই অণুরই যখন বিজারণ ঘটে তখন তাকে বলা হয় ডিসপ্রপোর্শন বিক্রিয়া। আর জারণ বিজারণ বিক্রিয়ার স্বাভাবিক যে অবস্থাটা আমরা দেখি সেটা হচ্ছে একটা অণুর জারণ ঘটে, অপর অণুর বিজারণ ঘটে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা অণুরই জারণ ঘটে, একটা অণুর একই মৌলের, কিন্তু দেখো যা সালফার, একটা অণুর একই মৌলেরই যখন জারণ ঘটে এবং একই সাথে যখন বিজারণ ঘটে তখন তাকে বলা হয়, যাক আল্লাহ বাঁচাইলো, হ্যাঁ কারেন্ট আসছে, দেখা যাচ্ছে কি না কি বলছে, ক্যানিজারো বিক্রিয়া অসামঞ্জস্যতা বিক্রিয়া, ওমর সানি আর মৌসুমীর এমন একটা মুভি ছিল। হ্যাঁ মুভি তো থাকবেই, আমি তো ক্লাসে যখন পড়াই মুভি আর অনেক কিছু বলি, ভিডিওতে তো সব কিছু বলা যায় না, ঠিক আছে। ভিডিওতে বললে আমরা বলছিলাম না ক্লাসে সবাই তো শিখে ফেলবে, শিখবো শুধু আমি আর তুমি, আমরা শিখবো, আর কাউকে শেখার দরকার নাই। হ্যাঁ আমি প্রায় বলে থাকি রসায়ন মানেই বাংলা সিনেমা। রসায়ন ভালো করে বুঝতে গেলে 3টা জিনিস ভালো করে তোমাকে জানতে হবে। 1 নম্বর প্রচুর বাংলা সিনেমা দেখতে হবে, 2 নম্বর প্রচুর বাংলা গান শুনতে হবে, 3 নম্বর পড়াশোনা করো না করো প্রচুর ফেসবুক চালাইতে হবে, তাই না? দেখো তাহলে অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বিক্রিয়াটা সেটাই যেটা একই জিনিসের একবার জারণ ঘটে এবং একই জিনিসেরই বিজারণ ঘটে, সেটাকে বলা হয় অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। আমরা ঠিক এরকমই কাছাকাছি আরেকটা জিনিস দেখবো যেটাকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। আরেকটা টার্মের সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই, শত জারণ বিজারণ বিক্রিয়া। এর একটা উদাহরণ হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এটা ভেঙে পটাশিয়াম নাইট্রাইট এবং অক্সিজেন অণু তৈরি করে। আমি সমতা করি নাই, সমতা করলে কত হবে, এখানে মনে হয় একটা 2 দিতে হবে, এখানে মনে হয় 3 দিতে হবে, নাকি হলো? এখানে মনে হয় কি একটা 2 দিলে কি হবে? আচ্ছা যাই হোক, আমি সমতা না করলেও চলতেছে, আমার এখন অত সময় নেই সমতা করতে, জাস্ট একটু মাথা খাটাইতে হবে, এখন অত মাথা খাটানোর সময় নেই, আমরা ক্লাস নিই। ওকে দেখো তাহলে এইখানে যদি আমরা খেয়াল করি
জারণ মান দেখা যাবে এখানে +1, এক্ষেত্রে হবে -2। হিসাব নিকাশ তুমি যদি করো, জারণ মান ভালো করে যদি বের করতে পারো, তাহলে সবাই হিসাব করতে পারবে জারণ মান এখানে আসবে +5। জারণ মান এখানে যদি আমরা চিন্তা করি, এখানে হবে +1, এটা হবে -2, হিসাব নিকাশ করলে এখানে জারণ মানটা আসে +3, এবং জারণ মান এখানে হয়ে যায় 0। দেখা যাচ্ছে এবার অণু একটাই, কিন্তু দেখা যায় পটাশিয়ামের জারণ মান শুধু অপরিবর্তিত আছে, নাইট্রোজেনের জারণ মান চেঞ্জ হয়, অক্সিজেনেরও জারণ মানটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে অণু একটা, কিন্তু এবার দুটি মৌলের এবার জারণ মান চেঞ্জ হচ্ছে। আগেরটার সাথে এটার পার্থক্য কোথায়? অণু একটা একই মৌলের জারণ মান চেঞ্জ হয় দুইবার, আর এবার অণু একটা, তবে দুইবার দুইটা জিনিসের জারণ মান চেঞ্জ হচ্ছে। এরকম বিক্রিয়াকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। এখানে +5 থেকে হয়ে গেল +3, জারণ মানে এখানে হ্রাস ঘটে, বলতে পারে এটা বিজারণ বিক্রিয়া। জারণ মান ছিল +5 থেকে হয়ে গেল +3, এটা বলতে পারে এটা বিজারণ বিক্রিয়া। এখানে ছিল -2 থেকে হয়ে গেল 0, জারণ মান এখানে বৃদ্ধি পায়, এটাকে বলতে পারি জারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান হ্রাস পায় বিজারণ বিক্রিয়া, অক্সিজেনের জারণ মান বৃদ্ধি পায়, এটা জারণ বিক্রিয়া। তাহলে এখানে আবার বলতেছি যে এই দুটা পার্থক্যটা কোথায়? এখানে একটা অণুর একটা মৌলেরই জারণ বিজারণ ঘটে, আর এখানে একটা অণুর দুটা মৌলের জারণ বিজারণ ঘটে। এরকম যদি হয় তাদের বলে শত জারণ বিজারণ বিক্রিয়া। আর নর্মাল জারণ বিজারণ বিক্রিয়ায় দুটো আলাদা 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 অণুর একটা জারণ ঘটে, একটা বিজারণ ঘটে। আমার মনে হয় তিনটা জিনিসের পার্থক্য সবাই বুঝতে পারছো। এগুলো কিন্তু অ্যাডমিশনের পরীক্ষা আসে, বিশেষ করে যে অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বিক্রিয়াগুলো আসে পরীক্ষাতে, যে 4টা অপশন দিয়ে বলে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, আরেকটা বিষয় বলি, বা কোনটা অসামঞ্জস্য বিক্রিয়া আর কি। আরেকটা কোশ্চেন আসে যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া। এক্ষেত্রে দেখা যায় 4টা বিক্রিয়া দেওয়া থাকে। এখন আমি যদি জারণ মান বের করে যদি চেঞ্জ কতটুকু হয় এগুলো বের করতে যদি যাই, আমার কিন্তু সময় চলে যাবে, আমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবো না। এক্ষেত্রে তোমাদের একটু আগে আমি একটা কৌশল শিখিয়েছি, সেটা হচ্ছে দুটা বিক্রিয়া ছিল যাদের আমরা দেখা মাত্র এখন চিনতে পারবো। একটা হচ্ছে সেই ছোটবেলা হাফ প্যান্ট পরা অবস্থায় যখন প্রেম করে, সবকিছু যখন খাতা কলম বা হচ্ছে মালা যখন চেঞ্জ করে দিচ্ছে, দ্বিবিযোজন বিক্রিয়া। আর একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এই প্রশমন বিক্রিয়া এবং দ্বিবিযোজন বিক্রিয়া যখন তুমি কোনো অপশনে দেখবা, জারণ মান বের করতে তোমার কোনো দরকার নাই, কারণ শিওর থাকো জারণ বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া এবং দ্বিবিযোজন বিক্রিয়া জারণ মানে কোনো পরিবর্তন ঘটে না, এটা জারণ বিজারণ বিক্রিয়া অবশ্যই হবে না। তাহলে প্রশমন বিক্রিয়া এবং দ্বিবিযোজন বিক্রিয়া দেখা মাত্র ওই দুটো অপশন আগে বাদ দিয়ে দিবা। তাহলে দেখো তোমার কাজ কিন্তু অনেক, এখন সময়টা কিন্তু অনেক সেভ হয়ে যাচ্ছে, তখন তুমি দ্রুত অ্যান্সার করে আসতে পারবে। তো আমার বিশ্বাস যে এগুলোর টার্ম সম্পর্কে মোটামুটি সবার ধারণা এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে জারক বিজারক। আমরা তো একটু আগে চেনা শিখে আসছি, আমরা আরো কিছু একটু কাপজাপ করতে চাই, সেগুলো আমরা একটু দেখব। তোমাদের এখন দেখো একটা জাদু শিখাবো আমি, হ্যাঁ জাদু। তোমাকে এখন আমি দিলাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, আবার চলে গেল কি অর্ডার, সোডিয়াম থায়োসালফেট, এরপর আমি দিচ্ছি সাপোজ কি দিতে পারি, অক্সালিক অ্যাসিড। এই 4টা তোমাকে দিয়ে বললাম, সরি 3টা দিয়ে বললাম কোনটা জারক কোনটা বিজারক। ভালো করে খেয়াল করে দেখো, আমরা ক্লাসের শুরুর দিকে জারক বিজারক চেনার 5টা উপায় শিখে আসছি। ও 5টার ভিতর কিন্তু এরা পড়ে না, এই 5টার ভিতর পড়ে না, কিন্তু আমাকে কিন্তু অ্যান্সার করে আসতে হবে কোনটা জারক বা কোনটা বিজারক। এক্ষেত্রে তোমাদের এখন আমি একটা জাদু শিখাই, এই জাদুটা অ্যাপ্লাই করলে দেখবা খুব সহজে তুমি বের করে ফেলতে পারবা কোনটা জারক কোনটা বিজারক। ঠিক আছে, তাহলে আমি এখন একটা জাদু শিখাচ্ছি। জাদুটা হচ্ছে প্লাস অংশের সংখ্যা গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস অংশের সংখ্যা। এই কেসে যদি পড়ে যায় তাহলে সেটা হবে বিজারক। একটু দেখি তো দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে তো মোটামুটি, নাকি কি লেখছে একটা ছেলে, জারণ মান বের করা প্রবলেম হয় ভাইয়া, যে যায় তাকে যেতে দেন, যে যায় তাকে যেতে দেন। হ্যাঁ যেতে তো দিতে হবে, কাকে ধরে রেখে লাভ আছে বলো?
ধরে যদি রাখো তাহলে তো সমস্যা। এর ভিতরে কিছু কিছু মিথিলার মতো লোকজন আছে, ধরে রাখলে তো সমস্যা না। এর থেকে যে যেতে চায় তাকে চলে যেতে দাও, তাহলে ভালো হয়। এক কথা, চলে যাওয়া মানে জারণ বিক্রিয়া, ঠিক আছে? তাকে জারণ হতে দাও, সে চলে যায়। তবে এক্সিট গেট সবসময় রাখা উচিত, এন্ট্রিটা সবসময় রাখা উচিত না। হ্যাঁ, এন্ট্রি যদি তুমি রাখো তাহলে তো তুমি সুবিধার লোক না। এন্ট্রিটা সবসময় রাখা যাবে না, এক্সিটটা রাখা উচিত। যে চলে যায় চলে যাক, কিন্তু সবাই যদি আসে। আর বিষয়টা হচ্ছে কি, একটা লোক যখন একাধিক রিলেশনশিপে থাকে, তোমরা কি বলবা, তার মনটা অনেক বিশাল বড়, তাই না? বড় মন ছাড়া কি সবাইকে এতগুলো ভাগ করে দেওয়া যায়? বলো, ছোট মন হলে কি ভাগ করে দেওয়া যায়? যায় না। মনটা অনেক বড়, এই কারণে সে ভাগ করে দিতে পারে। আচ্ছা যাক, দেখো, প্লাস অংশের সংখ্যা গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস অংশের সংখ্যা, এরকম কিছু হলে তখন আমরা বলে থাকবো বিজারক। যদি এমন হয় প্লাস অংশের সংখ্যা, আমি আর লিখবো না, ডট ডট দিচ্ছি, প্লাস অংশের সংখ্যা লেস দেন মাইনাস অংশের সংখ্যা, তখন এটাকে আমরা বলবো জারক। এই জাদুটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? জাদু, সেই জাদুটা দেখো, তাহলে জাদুটা একটু মনে রাখতে হবে। প্লাস অংশের সংখ্যা গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস অংশের সংখ্যা হলে এটা হচ্ছে বিজারক। প্লাস অংশের সংখ্যা থেকে মাইনাস অংশের সংখ্যা যদি বড় হয় সেটাকে আমরা বলে থাকি জারক। তাহলে এখন এখানে আমাকে বের করতে হবে। অনেক জায়গায় দেখবা অনেকে শিখাবে ধাতু আর অধাতু। এখন বিষয় হচ্ছে ধাতু অধাতু থেকে আমার কাছে মনে হয় যে প্লাস অংশ মাইনাস অংশ বলা বেশি হচ্ছে গ্রহণযোগ্য। কারণ সব কিছুই কিন্তু দেখবা অনেক সময় অধাতু হলেও সেটা কিন্তু প্লাস চার্জ হয়ে যাচ্ছে অনেক সময়। যাই হোক, আমরা এখানে একটু দেখি, এগুলো জার্মান মান একটু হালকা পাতলা বের করা শিখতে হবে তোমাকে। আর জার্মান মান যারা অনেকে লিখতেছে জার্মান মান বের করতে পারে না, আমার কিছু করার নাই, জার্মান মান বের করে শিখেছি। আর এগুলো বইয়ে লেখা আছে। ভাই আমি একটা একটা কথা বলি, বইটা যদি তুমি 5 মিনিট যদি পড়ো না, জার্মান বিজন তুমি শিওর থাকো, জার্মান মান বের করা তুমি কোনো প্রবলেম হবে না। জাস্ট 5 মিনিট একটু মনোযোগ দিয়ে পড়ো, এটা বুঝানো তেমন কিছু নাই, ঠিক আছে? তুমি একটু জাস্ট দেখো। আর এর থেকেও তো বেশি কঠিন জারণ বিজারণ। তো আমি এই কারণ জারণ বিজারণটাই পড়াচ্ছি, এটা পড়তে তো আমার অনেক সময় চলে যাবে, ওগুলো আমি কখন শিখাবো? তো জারণ বিজারণটা তোমরা পারলে একটু বই থেকে 5 মিনিট একটু পড়ে নিও। আমার বিশ্বাস যে তোমরা জারণ মান যেটা নির্ণয় করা, আসলে দ্রুত কথা বলতে হচ্ছে এই কারণে অনেক সময় স্লিপ অফ টাইম হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কেউ আবার সমালোচনা করো না। আবারও বলছি, জারণ মানটা নির্ণয় করার জন্য বই 5 মিনিট মনোযোগ দিয়ে পড়লে যথেষ্ট। এই কারণে আমি ওগুলো নিয়ে আলোচনা করছি না, করতে গেলে দেখা যাচ্ছে 10 মিনিট আমার দিকে চলে যাবে। এমনিতে কারেন্ট চলে গেছে, অনেক গরম, আমার ফ্যান ট্যান কিছুই চলতেছে না, অনেক গরম লাগতেছে আমার, তোমাদের জন্য তারপর কষ্ট করতেছি। দেখো, একটু জার্মান মান বের করে শিখতে হবে। এটা +1, এটা -2, এটা +7। এখানে হিসাব নিকাশ করলে এটা হবে +1, এটা হবে -2, হিসাব নিকাশ করলে এখানে পাবা +2.5। এই তো কারেন্ট আসছে। এটা হিসাব নিকাশ করলে পাওয়া যাবে +1, এখানে পাওয়া যাবে -2, এখানে হিসাব নিকাশ করলে পাওয়া যাবে +3। তাহলে দেখো, আমরা বললাম প্লাস অংশের সংখ্যা মাইনাস অংশের সংখ্যা, এই দুটো প্লাস অংশ, এটা মাইনাস অংশ, এই দুটো প্লাস অংশ, এটা মাইনাস অংশ, এই দুটো প্লাস অংশ, এটা মাইনাস অংশ। তাহলে আমরা দেখতে পারবো যাদের জার্মান প্লাস তাদেরকে ধরে নেবো প্লাস অংশ। তাহলে এখানে প্লাস অংশ পরমাণু সংখ্যা কয়টা? 2টা, একটা পটাশিয়াম, একটা ম্যাঙ্গানিজ। তাহলে এখানে প্লাস অংশ পেলাম 2টা, মাইনাস অংশ অক্সিজেন, মাইনাস অংশ পাচ্ছি 4টা। তাহলে দেখা যাচ্ছে মাইনাস অংশ গ্রেটার দেন প্লাস অংশ, তাহলে বোঝা যাচ্ছে এটা অবশ্যই কি হবে? জারক। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা হবে আমার জারক। অনেকে জানো এগুলো মুখস্থ করা যায়, কিন্তু মুখস্থ করে কয়টা তুমি মনে রাখবা? আমরা জাদুটা শিখে রাখবো, তুমি সবকিছু পারবে। তাহলে প্লাস অংশ 2টা, মাইনাস অংশ 4টা, এটা অবশ্যই হবে জারক। যদি আমরা খেয়াল করি এই 2টা প্লাস অংশ, তাহলে সোডিয়াম আছে 2টা, 2টা আছে সালফার, তাই টোটাল প্লাস অংশ আমরা পেলাম 4টা, প্লাস অংশে পরমাণুর সংখ্যা পেলাম 4টা, মাইনাস অংশে পরমাণুর সংখ্যা পেলাম 3টা। দেখা যাচ্ছে এখানে প্লাস অংশের পরিমাণটা মাইনাস অংশের তুলনায় বেশি, এটা হবে অবশ্যই তাহলে বিজারক। তাহলে এটা হবে বিজারক। অক্সালিক অ্যাসিড, এখানে দেখা যাচ্ছে এই 2টা প্লাস অংশ, তাহলে প্লাস অংশের সংখ্যা 4, এটা মাইনাস অংশ, অক্সিজেনের সংখ্যা হচ্ছে 4। প্লাস অংশের সংখ্যা 4টা, মাইনাস অংশের পরমাণুর সংখ্যা 4টা, এখানে ইকুয়াল হয়ে গেছে। আমরা দেখলাম ইকুয়াল হলে ওটা কি হবে? বিজারক। তাহলে এটাও হবে বিজারক। তাহলে আমাদের জাদুটা কেমন ছিল? প্লাস অংশের সংখ্যা যদি বড় হয় অথবা সমান হয় মাইনাস অংশের সাথে, সেটা হবে বিজারক। কেবলমাত্র মাইনাস অংশের সংখ্যাই যদি বড় হয়ে যায় প্লাস অংশের তুলনায়, তখন আমরা সেটাকে বলতে পারি জারক। জারক।
তাহলে আমার বিশ্বাস যে জারক বিজারক নিয়ে চিন্তা এখন আর কারো ভুল হওয়ার কথা নয়। তবে এখন একটা বিষয় হচ্ছে, যদি তুমি মনে করো যে আমি ভাই জাদুটা সর্বপ্রথমে অ্যাপ্লাই করে দিব পরীক্ষায়, আমি বলবো তুমি সুন্দর করে একটা আন্ডা পাবা। কেন? FeCl2 এখানে জারণ মান, এটা ক্ষেত্রে +2, এর ক্ষেত্রে -1। তাহলে প্লাস অংশের সংখ্যা পেলাম 1, মাইনাস অংশের সংখ্যা পেলাম 2। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা জারক। এটা জারক, তাই না? না, এটা জারক না। দেখো ক্লাসের শুরুতে আমরা পড়ে আসছিলাম যত আশ্লবন সবগুলো হয় বিজারক। তাহলে কি করবা? এই তো ধরা খেয়ে গেছো। এই কারণে আমার পরামর্শ হচ্ছে, আমি যে 5টা বেসিক নিয়ম শিখাইছি এই 5টা আগে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। ক্লাসের শুরুর দিকে আমি বেসিক নিয়ম শিখে আসছি। যারা ক্লাসে পরে জয়েন করছো তারা কাইন্ডলি একটু তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে পরে ভিডিওটা থেকে যাবে গ্রুপে। অবশ্যই ভিডিওটা রাখা হবে, ডিলিট করা হবে না। ভিডিওটা দেখে তোমরা পড়াবে, এগুলো দেখে নিও। তাহলে দেখা যাবে যে এখানে আমার কিন্তু আশ্লবন অর্থাৎ 5টা নিয়মের ভিতর এটা পড়ে গেছে। আমার কথা 5টা নিয়মের ভিতর যদি পড়ে যায় তাহলে ওকে। যদি না পড়ে তখন আমরা জাদু অ্যাপ্লাই করবো, তার আগে না। তার আগে অ্যাপ্লাই করতে গেলে সুন্দর করে কি পাওয়া যায় বলো তো? ঘোড়ার ডিম। আচ্ছা, ক্লাস কি 1 ঘন্টা নিয়ে ফেলছি অবশ্য। ক্লাস কি আর চালাবো নাকি চালাবো না, মানে কন্টিনিউ করবো? আরো কন্টিনিউ করলে হয়তো আরো আধা ঘন্টা লাগবে আরো, নাকি এখানে শেষ করে দেবো? একটু জানো তো সবাই, কন্টিনিউ করবো নাকি শেষ করে দিব? সাবিত বলতেছে ভাই আপনার বাসা কই? যখন কারেন্ট গেছে আমারটাও গেল, আসলে আমারটা আসলে কি যে খেলা চলে। আরে খেলা তো খেলাই চলবে রে, খেলা তো অনেক রকম আছে, সব তো বোঝোই, সব তো এখানে বলা যাবে না। চালান ভাইয়া, না চালাবো? ওকে ভাইয়া চালান। 30 মিনিট লাগবে কিন্তু, মিনিমাম 30 মিনিট। জি ভাইয়া, ক্লাস কন্টিনিউ করান। ওকে ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। কয়েকজন বলছে কন্টিনিউ করতে। আর বিষয় হচ্ছে 1 ঘন্টার উপর অনেক সময় অনলাইন ক্লাসে বেশিক্ষণ ধৈর্য ধরে রাখা যায় না, এই কারণে বললাম যে ক্লাস শেষ করবো কিনা। ওকে, এখন আমরা কি শিখতে পারি সেটা দেখো। এখন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রিটেন পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, রিটেন পরীক্ষার জন্য আমাদের রিটেনের মতো কিছু প্রিপারেশন নিতে হবে। প্লাস আমি এখন যে জিনিসটা পড়াতে চাচ্ছি এটা তোমাদের অ্যাডমিশনের রিটেনের জন্য কাজে দিবে, এবং যারা ইন্টারমিডিয়েটে আসো, ইন্টারমিডিয়েট দিবা, তাদের এই জিনিসটা একদম জমের মতো ভয় হয়। সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। আমি এখন একটু এটা পড়াবো। তো জারণ বিজারণ বিক্রিয়া সমতা করানোর আগে আমাদের কিছু জিনিস একটু জানা থাকতে হবে। আর সেটা হচ্ছে কিছু অর্ধ বিক্রিয়া, গুরুত্বপূর্ণ কিছু অর্ধ বিক্রিয়া আমি একটু লিখে দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখতে হবে। অর্ধ বিক্রিয়া আমরা কিছু জারক আর কিছু বিজারক নিয়ে কাজ করব। দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন চেঞ্জ হয় সেটা তৈরি করে ম্যাঙ্গানাস আয়ন, ঠিক আছে, অম্লীয় মাধ্যমে। এরপরে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা যখন চেঞ্জ হয় তৈরি করে 3+ আয়ন। এরপর আমরা দেখতে পারি পটাশিয়াম হ্যালেট। হ্যাঁ, পটাশিয়াম বা সোডিয়াম হ্যালেট আর কি, KXO3। মানে এক কথা এখানে পটাশিয়াম বা সোডিয়াম থাকবে। এরকম যদি হ্যালেট থাকে তখন সেটা তৈরি করা হচ্ছে হ্যালোজেন, হ্যালাইড আয়ন তৈরি করে। হ্যালোজেন থাকলে তৈরি করে হ্যালাইড আয়ন। এরপরে গুরুত্বপূর্ণ আর কি কি আছে, হাইড্রোজেন পারঅক্সাইড থাকতে পারে, এটা তৈরি করা হচ্ছে অক্সাইড আয়ন। হ্যাঁ, আমি জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা লিখে দিচ্ছি। বিজারকের ভিতরে বিজারক তারা অবশ্যই, বিজারক কি করে? ইলেকট্রন দান করে দেয়, তাই না? ইলেকট্রন দান করবে। ইলেকট্রন যদি দান করে, এটা 2+ ছিল, এখান থেকে হবে 3+। আর একটা কথা,
ও যে জারক কি করে বিজারক কি করে এটা অনেকে জানো যে জাগ্রত বিদ্যান, এটা দিয়ে মনে রাখা যায় জাগ্রত বিদ্যান। যাতে জারক গ্রোথে গ্রহণ করে, তার মানে জারক ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। বিতে বিজারক মানে দান করে, তার মানে এটা হচ্ছে দান করে দেয়। এই শোনো, জারক বিজারক একটা সহজ উপায় আছে, ঠিক আছে। জারক বিজারক সহজ উপায় হচ্ছে যারা গ্রহণ করে এরা সুবিধাবাদী, যারা ত্যাগ করে এরা হচ্ছে সুবিধা প্রদানকারী, ঠিক আছে। যারা গ্রহণ করে এরা হচ্ছে সুবিধাবাদী বা সুবিধা ভোগ করে, যারা ত্যাগ করে তারা হচ্ছে সুবিধা প্রদানকারী। এখন ছেলে আর মেয়ের ভিতরে কে জারক কে বিজারক একটু কমেন্ট করবা কি? একটু কমেন্ট করো, হ্যাঁ। ছেলে মেয়েদের ভিতরে কে জারক কে বিজারক? এই ছেলে মেয়ের ভিতরে কে জারক কে বিজারক বলো। দ্রুত সবাই কমেন্ট করো, ছেলে মেয়ে সবাই কমেন্ট করো। সুবিধাবাদী যারা তারা হচ্ছে জারক, যারা হচ্ছে সুবিধা দান করে তারা হচ্ছে বিজারক, ঠিক আছে। এখন বলো ছেলে আর মেয়েদের ভিতরে জারক কে বিজারক কে? দ্রুত জানাও, কমেন্ট করো সবাই। কে লেখছে? এমডি সাদ হোসেন। এত খেলা কেন? আর খেলা দেখছো কি? খেলা তো শুরুই হয় নাই, ভিডিওতে দেখে খেলা কম হচ্ছে। মেয়েরা বিজারক, মেয়েরা বিজারক না? আচ্ছা, আয়েশা সরকার লিখছে মেয়েরা বিজারক। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু লিখতে চাও? নিশাত তাসনিম মেয়েরা জারক। আচ্ছা, একজন বলতেছে মেয়েরা বিজারক, একজন বলছে মেয়েরা জারক। ছেলেরা বিজারক মেয়েরা জারক। প্রভাত চক্রবর্তী ছেলেরা জারক। আচ্ছা, আর কে কি লিখতে চাও দ্রুত লেখো, আমি একটু দেখে নিই, হ্যাঁ। আবার আমরা শুরু করব পড়াশোনা। ফারজানা রিশা কি যেন একটা রিয়াক্ট দিয়ে রেখে দিছে, চোখ বড় বড় করে। হ্যাঁ, আরো দুই একজন লেখো দেখি। জারককে বিজারককে? সুবিধা যারা গ্রহণ করে তারা জারক, যারা সুবিধা আর কি দেয় তারা হচ্ছে বিজারক। এখন বলো মেয়েরা জারক না বিজারক, ছেলেরা জারক না বিজারক? মেয়েরা জারক, ছেলেরা বিজারক। বিজারক কি? বিজারকটা হচ্ছে দান করে না, ছেলেরা দান করে। ছেলেরা জারক। আরে বাপ রে বাপ, এখানে তো দেখা যাচ্ছে জেন্ডার ভেদে অ্যান্সার আলাদা। যারা মেয়ে তারা অ্যান্সার দিচ্ছে, যারা মেয়ে তারা অ্যান্সার দিচ্ছে মেয়েরা বিজারক। যারা ছেলে তারা বলতেছে ছেলেরা বিজারক। ওগুলা বাদ। আমার কথা হচ্ছে ছেলেরা চিন্তা করবা ছেলেরা বিজারক, মেয়েরা চিন্তা করবা মেয়েরা বিজারক, বাস। কারো কোনো মারামারি চলবে না। ছেলেরা চিন্তা করে নিবা ছেলেরা বিজারক, মেয়েরা চিন্তা করবা মেয়েরা বিজারক, বাস। কোনো মারামারি আমরা চাই না, আমরা আবার পড়ায় ফেরত আসি। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিজারক, এখান থেকে এটা তৈরি করলো। এরপরে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডই যখন বিজারক হিসেবে কাজ করতে পারে তখন সেটাকে অক্সিজেন হয়ে যায়। তার আগে আরেকটা জিনিস জানা রাখি, জারক প্লাস বিজারক রূপে কিছু কিছু জিনিস কাজ করে, এগুলো পরীক্ষা আসে যে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে ওজোন, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, আরো যেমন দুই একটা কি কি যেন আছে, তোমরা একটু বই থেকে এগুলো একটু দেখে নিবা, হ্যাঁ। সালফার ডাইঅক্সাইড গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এগুলো একটু তোমার জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। নিচের কোনটা এটা কিন্তু পরীক্ষা আসে, অ্যাডমিশনও আসে, ইন্টারমিডিয়েটও আসে। এগুলো একটু বই থেকে তোমরা, আমি 5টা লিখে দিলাম, তোমরা আরো কয়েকটা একটু বের করে নিও, ওকে। এরপরে হতে পারে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। অক্সালিক অ্যাসিড H2C2O4, এটা তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। এরপরে আর কি আছে, সোডিয়াম থায়োসালফেট। এটা রূপান্তরিত হয় হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন।
এই মোটামুটি আপাতত রাখি। হ্যাঁ, এই কয়েকটা একটু মাথায় রাখবা যে কোনটা থেকে কি মানে আগের অবস্থা কি থাকে, এটা পরিবর্তিত হয়ে কি তৈরি হয়, একটু তুমি মাথায় রাখবা। তারপর তোমাকে দেখো আমি খুব সহজে 5টা স্টেপ ফলো করে জারণ বিজারণ বিক্রিয়া সমতা করা আমরা শিখবো। ঠিক আছে, এই 5টা একটু মনে রাখো যে কোনটা কি তৈরি করে, এগুলো একটু আমার মাথায় রাখতে হবে। মিশিয়ে দিচ্ছি, হ্যাঁ, পরে তোমরা লিখে নিও অথবা একটা স্ক্রিনশট দিও না, দ্রুত মিশিয়ে দিব আমি। ওকে, আচ্ছা, জারণ অর্ধপিকটা মিশাই দিই। হ্যাঁ, আমার তো মনে থাকবে, অসুবিধা নাই। এখন দেখো 5টা স্টেপ আছে। ঠিক আছে, 5টা স্টেপ দিয়ে আমাদের মনে রাখতে হবে। HACOH, হ্যাক ও। ঠিক আছে, হ্যাক ও, হিটাচি এয়ার কন্ডিশনার অ্যালকোহল। ঠিক আছে, তাহলে মনে থাকবে হিটাচি এয়ার কন্ডিশনার অ্যালকোহল। ওকে, এই 5টা স্টেপ ফলো করে আমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা করতে হয়। আমি আবার বলছি, আমি এটা শর্টকাট ওয়েও আছে, আমি শর্টকাট ওয়েতে পরে যাব। আমি একটু বেসিক জিনিসটাকে শিখাতে যাচ্ছি, কারণ এই বেসিক জিনিসটা কেউ পারে না, এটাকে খুব ভয় করে ছেলে মেয়ে। জারণ বিজারণ সমতা করা এই চ্যাপ্টারের সবথেকে মানে কঠিন জিনিস, এটাই মনে করে। অনেক সহজ একটা জিনিস। ইন্টারমিডিয়েটে যারা আছো এখানে তারাও এটা দেখে নিবা, প্লাস যারা অ্যাডমিশনে আছো তাদের কিন্তু রিটেনে আসতে পারে, প্র্যাকটিস করতে হবে। আমি শিখাচ্ছি। এখানে এইচটা হচ্ছে হাফ রিয়াকশন। আমি জানি না এতটুকু জায়গাতে লিখতে পারবো কিনা। হাফ রিয়াকশন, এটা হচ্ছে অ্যাটমিক ব্যালেন্স। সিতে হচ্ছে চার্জ ব্যালেন্স। আচ্ছা, বি লিখে রাখলাম, হ্যাঁ, চার্জ ব্যালেন্স। ওতে হচ্ছে অক্সিজেন ব্যালেন্স। এইচতে হচ্ছে হাইড্রোজেন ব্যালেন্স। পরপর ঠিক পরপর কাজ করতে হবে এগুলো। আগে হাফ রিয়াকশনটা লিখতে হবে, ওই যেগুলো আমরা লিখে দিলাম একটু আগে লিখতে হবে। শোনো, আর যেটা আমরা অর্ধবিক্রিয়া লিখলাম আসলে কিন্তু পূর্ণ অর্ধবিক্রিয়া কিন্তু এটা না। পূর্ণ অর্ধবিক্রিয়া এখন আমরা বের করে শিখবো। ওটা জাস্ট আমি একটা কৌশল লিখে দিলাম যে কে চেঞ্জ হয়ে কোনটাতে রূপান্তরিত হয়, ওটা জাস্ট ওটুকু একটু মনে রাখতে হবে। এরপরে তোমাকে এইগুলো অ্যাপ্লাই করতে হবে। হাফ রিয়াকশন লেখার পরে অ্যাটমিক ব্যালেন্স করতে হবে, পরমাণু সমতা করতে হবে দুই পাশে। এরপরে 3য় নম্বর কাজ হচ্ছে চার্জের সমতা করতে হবে, অর্থাৎ ইলেকট্রনের সমতা করতে হবে আমাকে। 4 নম্বরে অক্সিজেনটা সমতা করতে হবে। 5 নম্বরে আমরা হাইড্রোজেন সমতা করলেই জারণ বিজারণ বিক্রিয়ার সমতা হয়ে যাবে। ঠিক আছে, কি রান্না করে বলো তো? এই রান্না করতেছে এগুলো, এই যে ফ্লেভারে কি ক্লাস নিতে ইচ্ছা করে? খাওয়াই চলে চলে এসে আমার বাসায়। হ্যাঁ, বাসা করে যে শাহিদ ভাই রুল ভাইয়ের ঠিকানা নিয়ে নিই। রুল ভাইয়ের দাওয়াত নাই, রুল ভাই আসলে বেশি খাবে, শাহিদ ভাই কম খায়। শাহিদ ভাইয়ের দাওয়াত আছে, রুল ভাই কোন দাওয়াত নেই আমার বাসায়। ওকে, দেখো আমরা ধরো একটা বিক্রিয়া দিল আমাদের, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ফেরাস সালফারের সঙ্গে বিক্রিয়া হবে। বিক্রিয়া হবে, তবে এটা হবে অম্লীয় মাধ্যমে। সালফিউরিক অ্যাসিডটা দেওয়া হচ্ছে জাস্ট মাধ্যমটা অম্লীয় রাখার জন্য। ঠিক আছে, এখন বলতে তোমাকে বিক্রিয়াটা সমতা করতে হবে। তার আগে বিক্রিয়াটা তোমাকে আগে সম্পন্ন করতে হবে। বিক্রিয়া সম্পন্ন করে বিক্রিয়াটা সমতা করতে হবে। তো এখন এসব ভুলে যাও এগুলো। আরেকটা তোমাকে একটা কথা, ভালো একটা কথা মাথায় রাখি, এই অর্ধ বিক্রিয়ার সময় একটা জিনিস মাথায় রাখবা যে কিছু কিছু জিনিস দর্শক আইন হিসেবে আজীবন কাজ করে, আর আজীবনই দর্শক থাকে। যেমন কি, যেমন হচ্ছে বেস্ট ফ্রেন্ডরা সবসময় দর্শক থাকে, আর জাস্ট ফ্রেন্ডরা একটা কাজের জিনিস, কিছু না বলি। যারা বেস্ট ফ্রেন্ড তারা সবসময় দর্শক থাকে। মনে রাখবা জারণ বিজারণ বিক্রিয়ার বেস্ট ফ্রেন্ড কারা? জারণ বিজারণ বিক্রিয়ার বেস্ট ফ্রেন্ড পটাশিয়াম, বেস্ট ফ্রেন্ড সোডিয়াম, বেস্ট ফ্রেন্ড হাইড্রোজেন, বেস্ট ফ্রেন্ড সালফেট। এরা সবসময় বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করে, এরা সবসময় দর্শক হিসেবে থাকে। আর হচ্ছে ঘটনা ঘটায় দেয় জাস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ওকে, তাহলে এরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, তার মানে সবসময় দর্শক হিসেবে কাজ করে। তো আমরা করবো কি, দর্শক আইনগুলো এখন বাদ দিব। আমরা দর্শক আইনগুলো বাদ দিয়ে আমরা এই সমতা করব। ঠিক আছে, তো এখানে এখন আমরা দর্শক আইন যদি বাদ দিই তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমার থাকে যে এরকম, এটা হচ্ছে তাহলে 2+ হবে, তাই কি না?
আর এখানে যেহেতু পটাশিয়াম চলে গেলে ওটা মাইনাস হবে। আর সালফিউরিক অ্যাসিড লেখার এখানে আমার দরকার নাই, কারণ এখানে সালফিউরিক অ্যাসিডটা দেওয়া আছে অম্লীয় মাধ্যমের জন্য। যাই হোক, মূলত বিক্রিয়া ঘটবে এই দুটা বিক্রিয়া ঘটবে। তো আমরা এগুলো বাদ দিচ্ছি। এখন আমরা করবো কি, ওই আমাদের থিওরিগুলো আমরা অ্যাপ্লাই করব। প্রথমে হচ্ছে হাফ রিয়াকশনটা লিখতে হবে। আমরা একটু আগে হাফ রিয়াকশন কিছু অর্ধেক হাফ রিয়াকশন লিখে রাখছি, ওটা এখন পূর্ণ হাফ রিয়াকশন না। পূর্ণ হাফ রিয়াকশন আমরা এখন লিখবো। হাফ রিয়াকশন যদি আমরা লিখতে চাই, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জন্য আমরা লিখবো হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন। এই ম্যাঙ্গানেট আয়ন আর করে কি, পটাশিয়ামটা কি বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ড তো হচ্ছে কি করবে, এরা শুধু গিফট নিয়ে বিয়ে খেতে যায়, ঠিক আছে, বাদ বাকি কাজ করেছে জাস্ট ফ্রেন্ড। তো ওগুলো বাদ দাও, আমরা ওগুলো যাই না। তো যারা বেস্ট ফ্রেন্ড তারা বিয়েতে, ওরা এখন চলে গেল বাসায়, পরে ওরা যখন বিয়ে হবে, বিয়ের সময় ওরা হচ্ছে গিফট নিয়ে বিয়ে খেতে আসবে, ঠিক আছে। ওকে, রেখে দিও না। তাহলে এটা হচ্ছে আপাতত এখন মেয়েটা একাই আছে। যাই হোক, পটাশিয়াম চলে গেল। পার ম্যাঙ্গানেট আয়নটা করবে কি, আমরা একটু আগে দেখালাম, পার ম্যাঙ্গানেট আয়নটা ম্যাঙ্গানাস আয়নে রূপান্তরিত হয়। আমরা একটু আগে বলেছিলাম, ওই যে হাফ রিয়াকশন ছোট ছোট কিছু হাফ রিয়াকশন লিখে দিয়েছিলাম, ওগুলো একটু মাথায় রাখতে হবে। তো আমাদের হাফ রিয়াকশন গেল। পরের বিষয়টা হচ্ছে অ্যাটমিক ব্যালেন্স। অ্যাটমিক ব্যালেন্স করতে চাইলে আমাকে যেটা লিখলাম শুধু এটা ব্যালেন্স করতে হবে, অন্যগুলো পরে দেখবো। তাহলে এখানে ম্যাঙ্গানিজ আছে, এখানে একটা, এখানে ম্যাঙ্গানিজ একটা। তাহলে আমাদের অ্যাটমিক ব্যালেন্স কিন্তু অলরেডি হয়ে আছে, না থাকলে ব্যালেন্স করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে চার্জ ব্যালেন্স। তুমি একটু খেয়াল করো, যদি হিসাব নিকাশ করো, এখানে কিন্তু এর চার্জটা কিন্তু আসবে হচ্ছে, জার্মান মানটা আসবে কিন্তু +7, আর এর জার্মান মানটা কি +2। এরকম যদি আসে তাহলে +7 মানে 7টা প্লাস চার্জ। আর এখানে হচ্ছে 2টা প্লাস চার্জ, ঠিক আছে। তাহলে তুমি ভালো করে খেয়াল করো, এখানে 2টা প্লাস চার্জ যদি আমরা বাদ দিই, আমাদের কিন্তু অবশিষ্ট থাকে এখন 5টা প্লাস চার্জ, আর এখানে 2টা প্লাস চার্জ। তাহলে এই 2টা প্লাস চার্জ মোটামুটি এগুলো আমরা বাদ দিতে পারি, যেগুলো সমান সেগুলো বাদ দিব। তাহলে এই পাশে দেখা যাচ্ছে 5টা প্লাস চার্জ হয়ে আছে। যদি 2 যদি বাদ দিই, তাহলে কিন্তু এগুলো মোটামুটি আমরা ধরে নিতে পারি এই 2 মানে মোটামুটি আমার মোকাবেলা হয়ে গেল, ঠিক আছে। 2 মোকাবেলা শেষ। এই পাশে 5টা আমার প্লাস চার্জ আছে। আমরা বলছিলাম চার্জকে ব্যালেন্স করতে হবে। তাহলে 5টা প্লাস চার্জ মানে কিন্তু 5টা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এখানে কি করতে হবে, 5টা ইলেকট্রন সে খাবে, 5টা ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে 5টা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে এই পাশে 5টা ইলেকট্রন দেখাতে হবে। 5টা ইলেকট্রন দেখালে দেখা যাবে এখন এই পুরো পাশটা আর এই পুরো পাশটা এখন আমার চার্জের ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই পাশে আমার 2টা ছিল, আমার 7টা ছিল, এই পাশে 2টা, তাহলে 2 বাদ দিলাম, থাকে 5টা। এই 5টাকে প্রশমিত করার জন্য 5টা ইলেকট্রন দিলাম। তার মানে এখানে বাইরে থেকে 5টা মাইনাস চার্জ দিয়ে আমি এদেরকে প্রশমিত করে দিলাম। তাহলে আমার চার্জটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমার 3টা স্টেপ কিন্তু হয়ে গেল, হাফ রিয়াকশন, অ্যাটমিক ব্যালেন্স এবং চার্জ ব্যালেন্স হয়ে গেল। এখন আমরা দেখবো অক্সিজেন ব্যালেন্স। অক্সিজেন ব্যালেন্স করাটা খুবই সহজ। বিষয় হচ্ছে এই পাশে যেই মেন যে যৌগটা থাকে, ওখানে দেখবো অক্সিজেন কয়টা আছে, এই পাশে ঠিক তত সংখ্যক পানি দিয়ে দিবা, কাজ হয়ে যাবে। এখানে অক্সিজেন আছে 4টা, ওই পাশে পানি দিতে হবে, তাহলে কয় অণু, 4 অণু দিতে হবে পানি, 4 অণু দিয়ে দিতে হবে পানি। এই পাশে অক্সিজেন 4টা, ওই পাশে দিতে হবে 4 অণু পানি। তাহলে দেখো অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। 4 নম্বর স্টেপ শেষ। 5 নম্বর স্টেপটা হচ্ছে হাইড্রোজেন ব্যালেন্স। এই পাশে হাইড্রোজেন আছে কয়টা, 4 × 2 = 8। তাহলে এখানে করবো কি, জাস্ট 8টা প্রোটন দান করে দিব, দান না আসলে মানে এখানে দিয়ে দিব আর কি। 8টা প্রোটন দিলে দেখা যাচ্ছে আমার এটা এই পুরো হাফ রিয়াকশন। এটা কিন্তু আগে ছিল কিন্তু জাস্ট নরমাল একটা হাফ রিয়াকশন, এটা কিন্তু ব্যালেন্সড অবস্থা একটা হাফ রিয়াকশন আমরা লিখে ফেললাম। এই কাজটাই করতে পারে না ছেলে পেলে। আমার কথা দেখো, যে আমার এই হ্যাক ও এই নিয়মটা যে হ্যাকো নিয়মটা যে হচ্ছে মাথায় রাখতে পারবে, সে যে কোনো মুহূর্তে খুব সহজে এগুলো কাজগুলো করতে পারবে। আবারও বলছি, স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথমে হাফ রিয়াকশনটা লিখতে হবে। আমি কিছু হাফ রিয়াকশন লিখে দিচ্ছিলাম একটু আগে। তারপরে অ্যাটমিক ব্যালেন্স করতে হবে, এই যে এটা ব্যালেন্স করে ফেলছিলাম। চার্জ ব্যালেন্স, এই পাশে দেখা যাচ্ছে 5টা ইলেকট্রন কম আছে, 5টা ইলেকট্রন দিয়ে দিলাম। তারপর অক্সিজেন ব্যালেন্স। অক্সিজেন ব্যালেন্সের নিয়মটা হচ্ছে এখানে যতগুলো অক্সিজেন পরমাণু আছে, এখানে ঠিক তত সংখ্যক পানি নিতে হবে। এরপর হাইড্রোজেন ব্যালেন্স, এই পাশে কোনো হাইড্রোজেন দেখা যাচ্ছিল না, তখন পর্যন্ত হাইড্রোজেন ছিল না। এখানে দেখা যাচ্ছে 8টা হাইড্রোজেন আছে, এখানে 8টা হাইড্রোজেন দিয়ে দিব, ব্যালেন্স হয়ে গেছে। একটা তাহলে আমাদের শেষ, একটা অর্ধ বিক্রিয়া লেখা শেষ। আমাদের এর সঙ্গে ছিল ফেরাস সালফেট।
তো ফেরাস সালফেট যখন পরিবর্তন হয় তখন আমরা দেখেছিলাম যে এটা থাকে কিন্তু Fe2 হিসাবে পরিণত হয় Fe3 তে পরিণত হয়। তাহলে Fe3 তে যখন পরিণত হবে, খেয়াল করো এখানে প্লাস চার্জ আছে দুইটা, এখানে প্লাস চার্জ আছে তিনটা। তাহলে এই দুইটা প্লাস চার্জ বাদ দিলাম, দেখা যাচ্ছে এখানে একটা অতিরিক্ত প্লাস চার্জ আছে, তার মানে একে ব্যালেন্স করতে গেলে এখানে একটা ইলেকট্রন দিয়ে দিতে হবে। আমরা বলি হাফ রিঅ্যাকশন লেখার পর আমার অ্যাটমিক ব্যালেন্স ছিল, চার্জও ব্যালেন্স করলাম, এখানে অক্সিজেন নাই ব্যালেন্স করার দরকার না, হাইড্রোজেনের ব্যালেন্স করার দরকার নাই। ওকে, সব আমার ঠিক আছে। এখন আমরা যোগ করে দিব। এখন যোগ করার আগে তুমি জাস্ট একটু মাথায় রাখবা, তাহলে আবার বলি আমার এই নীতিটা দ্বারা আগে দুটা লাইন লিখে ফেলবা। লেখা কিন্তু কঠিন কিছুই না, সহজ বিষয়। ওই নীতি দ্বারা দুটা লাইন লেখার পরে এবার করবা কি, দেখো ইলেকট্রন শুধু সমতা করতে হবে। দুটা লাইন লেখার পরে জাস্ট যোগ করার সময় ইলেকট্রন শুধু সমতা করে তারপর যোগ করবা, তোমার কাজ শেষ। এখানে 5টা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, তাহলে বোঝা যাচ্ছে এই লাইনটাকে 5 দ্বারা গুণ করতে হবে। এই লাইনটাকে 5 দ্বারা গুণ করে দিলাম। এখন তুমি যোগ করে ফেলো। যোগ করলে দেখা যাবে এটা কাটা পড়বে। তাহলে আমরা লিখতে পারি O4 মাইনাস প্লাস 5টা প্লাস হচ্ছে 8টা হাইড্রোজেন। এই পাশে যেটা তৈরি করবে সেটা হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন তৈরি করবে একটা, এরপরে 5টা ফেরিক আয়ন তৈরি করবে একটা, তৈরি করবে 4টা পানি তৈরি করবে। আমাদের ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু এখানে একটু ঝামেলা, সেটা হচ্ছে ফেরাস থেকে কিন্তু এটা তৈরি করবে ফেরিক, ঠিক আছে। এখানে ছিল ফেরাস সালফেট না ফেরাস ক্লোরাইড দিয়েছিলাম, আমার খেয়াল নাই, সালফেট মেবি নিয়েছিলাম, ফেরাস, হ্যাঁ সালফেট। এখানে ছিল ফেরাস সালফেট, এখানে তৈরি হবে ফেরিক সালফেট। আর ফেরিক সালফেটের সংকেত কিন্তু এই যে এটা ফেরিক সালফেটে দেখা যাচ্ছে আমার আয়রন পরমাণু আছে কিন্তু এখানে দুইটা, তাহলে কিন্তু এখানে ব্যালেন্স হলো না। তাহলে ব্যালেন্স করতে গেলে আমাকে একটা কাজ করতে হবে, যদি আমরা 5 দিই, 5 দিলে কিন্তু 2 দ্বারা কিন্তু 5কে ভাগ করা যাবে না, কিন্তু 10 যদি হয় 5কে কিন্তু তাহলে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা করবো কি, একটা কাজ করি, যেহেতু এখানে 2টা করে থাকে, মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা আয়রন 3+ আছে, কিন্তু এখানে আমার লাগবে 2টা, যেহেতু 2টা দরকার তাহলে আমাকে পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 2 দ্বারা গুণ করে 10 নিয়ে আসলাম। এখানে যেহেতু 2 দ্বারা গুণ করছি, অন্যরা কিন্তু মন খারাপ করবে, কেউ পাবে না, কেউ পাবে না, তা হবে না। তাহলে এখানে প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এখানে 2, এখানে হবে 10, এখানে হবে 16, এখানে হবে 2, ওখানে 10 হবে, আর এখানে হবে তখন 8। আমার ব্যালেন্স হয়ে গেছে। এরপরের বিষয় হচ্ছে বিয়ের সাথে এখন প্রোগ্রাম চলতেছে, এবার হচ্ছে সেই সালফেট এবং পটাশিয়াম বেস্ট ফ্রেন্ডরা গিফট নিয়ে বিয়ে খেতে আসবে, ঠিক আছে। তো ব্যালেন্স হয়ে গেছে। এটা কি বোঝা গেছে কিনা সবাই একটু কমেন্ট করো। আমরা আর একটা উদাহরণ দেখব, সবাই একটু কমেন্ট করো বোঝা গেছে কিনা। বড় মনের অধিকারে ভাইয়া দেখা যাচ্ছে না, দেখা না গেলে আমি কি করব। সবাই একটু জানাও বোঝা যাচ্ছে কিনা, ক্লাস টপিকটা বোঝা গেছে কিনা সবাই একটু দ্রুত জানাও, আমি আর একটা পড়াবো। দ্রুত জানাও এই টপিকটা বোঝা গেছে কিনা। সেই রকম, ওকে। আর 2-1 জানাও, তাহলে আমরা পরবর্তী জায়গায় চলে যাই। বুঝেছি, ওকে। আয়েশা সরকার বুঝতে পেরেছে। আর 2-1 জানাও ভাইয়া, আরেকবার ওকে, ঠিক আছে। দেখো এই নীতিটা অ্যাপ্লাই করে আমাকে করতে হবে কি, এই দুটা তো মনে হয় সবাই বুঝতে পারছো, যে এই দুটা তো সব মনে হয় বোঝার কথা, এই দুটা তো যে নীতি অ্যাপ্লাই করে করলাম। পরের বিষয়টা হচ্ছে এই দুটা লাইন লেখার পরে শুধু দেখতে হবে দুই পাশে দুইটা লাইনের চার্জ ব্যালেন্স আছে কিনা। যোগ করার আগে শুধু একটা কাজ, এক্সট্রা একটা কাজ, সেটা চার্জ ব্যালেন্স করতে হবে। এখানে যেহেতু +5 মানে 5টা ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন ছিল একটা, এই কারণে পুরো লাইনটাকে 5 দ্বারা গুণ করছে। গুণ করে দুটা যোগ করলে দুটা বাদ পড়বে, যা যা আছে সব লিখে ফেলছি। এখন বিষয় হচ্ছে এখানে কিন্তু ছিল 5টা আয়রন 3+, কিন্তু এখানে কিন্তু তৈরি করবে লাস্টে এসে ফেরিক সালফেট, ঠিক আছে।
ফেরিক সালফেট যখন তৈরি করবে এখানে কিন্তু ফেরিক আয়ন কিন্তু ছিল 2টা, কিন্তু এখানে একটা। 5 ছিল, কিন্তু প্রথম অবস্থায় ছিল 5। এখানে 2টা, যেহেতু এখানে আমি করলাম কি 2 দ্বারা গুণ করলাম, তো আমাদের কথা একজন পাবে আরেকজন পাবে না, তখন সব মন খারাপ করবে। এখন সবাইকে 2 দ্বারা গুণ করে দিছি, যার যা ছিল তাকে 2 দ্বারা গুণ করছি। ভিডিওটা থাকবে, তোমরা পরে আরেকবার একটু দেখে নিও। হ্যাঁ, আমরা আর একটা উদাহরণ দেখি, তাহলে এই জিনিসটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা উদাহরণ দেখি আমরা। এই কিছু জাদু শিখাবো। হ্যাঁ, কিছু ম্যাথ করাবো আমি। ম্যাথ করতে চাও কিনা দেখো, সময় তো অনেক হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা প্রায় ক্লাস হয়ে গেছে। ম্যাথ যদি করতে চাও, কিছু জাদু শিখাতে পারি, তোমরা সেটা একটু কমেন্টে জানাও, আমি একটু পরে দেখবো যে ম্যাথ আমি করাবো কিনা। কারণ প্রায় 12টা বেজে যাবে ক্লাস, কিন্তু 2 ঘন্টা ক্লাস হবে, তখন কি ক্লাস নেওয়া যায় অনলাইনে? ক্লাস করতে চাইলে আমি করবো, না করলে শুধু থিওরি পর্যন্ত রেখে দিব। সবাই একটু কমেন্ট করে জানাবে, আমি একটু পরে দেখতেছি। ওকে, দেখো এরপরে একটা দিল তোমাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্লাস হচ্ছে ফেরাস সালফেট। আবার একই কথা, এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকবে। তো সালফিউরিক অ্যাসিড আমরা বাদ দিলাম, এখানে সালফেট বাদ দিলাম। বেস্ট ফ্রেন্ডরা কখনো এখানে আসবে না, ঝামেলা করবে না বেস্ট ফ্রেন্ডরা বিয়েতে আসে। ওকে, এটা হচ্ছে 2 মাইনাস, এটা ছিল হচ্ছে 2 প্লাস। এখন দেখো আমরা করবো কি, এইগুলো নিয়ে আমরা কাজ শুরু করবো, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়ার যে বিক্রিয়া লিখলাম সেই বিক্রিয়া আমরা সমতা করতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে হাফ রিঅ্যাকশন। হাফ রিঅ্যাকশন থেকে আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেটটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে পটাশিয়ামটা চলে যায়, বেস্ট ফ্রেন্ডরা থাকবে না। তাহলে বেস্ট ফ্রেন্ডকে বাদ দিয়ে কাজ করতে হবে। তাহলে Cr2O7, আচ্ছা আগেরটাতে আমি জানি না এটা লিখছিলাম কিনা, যাকে এটা কিন্তু হবে, এরকম হবে, ভুল হতে পারে আগেরটা। আচ্ছা এটা, তো এটা আমরা জানি যে চেঞ্জ হয় হচ্ছে ক্রোমিয়াম 3+এ। এটা আমাদের ওই যে হাফ রিঅ্যাকশন, ছোট যে একটু রিঅ্যাকশন লিখে দিয়েছিলাম একটু আগে, সেটা অ্যাটমিক ব্যালেন্স করতে হবে। দেখো এখানে ক্রোমিয়াম আছে 2টা, এই পাশে একটা, তাহলে কি করতে হবে? 2 নম্বরের নিয়মটা অ্যাপ্লাই করলে এখানে একটা 2 দিতে হবে, অ্যাটমিক ব্যালেন্স হয়ে গেল। 3 নম্বর চার্জ ব্যালেন্স। যদি খেয়াল করি এখানে টোটাল জারণ মানটা যদি আমরা খেয়াল করি, ক্রোমিয়ামটা কিন্তু আমার এখানে যদি খেয়াল করে সরি আবার বলতেছি, বাসায় সুস্বাদু রান্না হচ্ছে। হ্যাঁ, এই কারণে কাশি উঠতেছে, অন্য কিছু না, কেউ কিছু মনে করো না, খেতে চাইলে চলে আসতে পারে। ওকে, -2। তাহলে এখানে হচ্ছে ক্রোমিয়াম হিসাব করতে হবে আমাদের। অক্সিজেনের জন্য আমরা দেখতেছি যে -2, একটা অক্সিজেনের জন্য যার মান -2, 7টা অক্সিজেনের জন্য যার মান হচ্ছে মাইনাস, এখানে হবে 14। আর এটাকে আমি ধরে নিব কি টুয়াইস এক্স ধরবো। টুয়াইস এক্স যদি ধরি, তাহলে টুয়াইস এক্স সমান হচ্ছে দাঁড়াচ্ছে আমার, এটা ওই পাশে গেলে 12। আমরা জাস্ট 2টা ক্রোমিয়ামই রাখি, একটা ক্রোমিয়ামের জন্য শুধু এক্স এর মানটা বের করতে চাচ্ছি না, আমি চাচ্ছি 2টা ক্রোমিয়ামের টোটাল জার্মান মান কত, দেখলাম 12। জার্মান মান এখানে +20, +12, জার্মান মান এখানে +12। এখানে যদি জার্মান মান দেখি, জার্মান মান হয়ে আছে +3, 2টা পরমাণু, তাহলে +6 হয়ে আছে। তাহলে দেখা গেল এই পাশে +12, এই পাশে +6, তাহলে +6 যদি কাটা যায়, 2টা +6 এ ভাগ করে নিলাম, একটা +6 আর একটা +6 এ কাটা গেল, এর পাশে একটা অতিরিক্ত +6 থেকে গেল। তো 6টা প্লাস চার্জকে প্রশমিত করার জন্য আমাকে কি করতে হবে? 6টা ইলেকট্রন দিতে হবে। তাহলে এখানে আমার যেটা হয়ে গেল সেটা হচ্ছে চার্জের ব্যালেন্স হয়ে গেল, চার্জের ব্যালেন্সটা কিন্তু হয়ে গেল। এরপর আমরা দেখবো অক্সিজেনের ব্যালেন্স করতে গেলে আমরা জানি এখানে যতগুলো অক্সিজেন থাকবে এই পাশে ততগুলো পানি দিতে হয়। 7টা অক্সিজেন, তার এই পাশে 7 অণু পানি দিব আমরা, 7 অণু পানি দিয়ে দিলাম। 7 অণু পানি দেওয়ার পরে আমরা খেয়াল করবো যে এবার হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। অক্সিজেন ব্যালেন্স শেষ, হাইড্রোজেন ব্যালেন্স। এই পাশে হাইড্রোজেন নাই, কিন্তু এই পাশে হাইড্রোজেন আছে কয়টা? 14টা। 7 দুগুণে 14, তাহলে এখানে 14টা হাইড্রোজেন দিয়ে দিলে আমার এটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমরা একটা লাইন লিখে ফেললাম। এরপরে আমরা দেখবো যেটা আয়রনের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে কিন্তু হচ্ছে আয়রন 2+ হিসেবে থাকে। ফেরাসটা হচ্ছে ফেরাস সালফেট ছিল, তাহলে আয়রন 2+ হিসেবে থাকবে। তোমাদের ক্লাস নিতে নিতে খালি কারেন্ট চলে যাচ্ছে। আয়রন 2+, এখান থেকে হবে কি আয়রন 3+, ঠিক আছে? আয়রন 3+, এখানে চার্জটা হচ্ছে +2, এখানে হচ্ছে চার্জ +3, তাহলে বোঝা যাচ্ছে এর পাশে একটা ইলেকট্রন দিতে হবে। তাহলে আমার অর্ধেক রিঅ্যাকশন লেখা শেষ। এখন এখানে হাইড্রোজেন নাই, অক্সিজেন নাই, ব্যালেন্স করার কোনো দরকার নাই।
আমরা বলছিলাম দুটা লাইন লেখার পরে চার্জটা শুধু ইলেকট্রনটা ব্যালেন্স করতে হবে। এখানে 6টা ইলেকট্রন আছে এই পাশে, এখানে ইলেকট্রন আছে একটা, তাহলে পুরো লাইনটাকে 6 দ্বারা গুণ করতে হবে। এখন জাস্ট যোগ করো তাহলে হবে, এই দুটা যোগ করলে কাটা যাবে। যা আছে লিখে ফেলো, Cr2O7 2 মাইনাস প্লাস 14টা হাইড্রোজেন প্লাস 6টা Fe2 প্লাস 2টা Cr3 প্লাস 6টা Fe3 প্লাস 7টা পানি। হ্যাঁ, এরপরে ওই যে বেস্ট ফ্রেন্ডরা বিয়ের সময় গিফট নিয়ে চলে আসবে, এসে বলবে তোমার জন্য শুভকামনা, সুখী হও, সুখে থাকো, অনেক কিছু বলে চলে যাবে, তারপর জীবনে বান্ধবীটা ওদের খোঁজ নিবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা দেখবো বেস্ট ফ্রেন্ডরা বিয়েতে যখন চলে আসে। আগের বার কিন্তু এই পর্যন্ত রেখে দিয়েছিলাম আমরা, আসলে ব্যালেন্স হয়ে গেছে। এখন একটু সাজায় লেখা দেখি আমরা একটু, হ্যাঁ দেখি সাজায় কিভাবে লেখে। তাহলে এখানে যেহেতু বেস্ট ফ্রেন্ড ছিল পটাশিয়াম, তাহলে পটাশিয়াম বসাই দিই, K2Cr2O7। তাহলে দেখো যে 2 মাইনাসটা কিন্তু এখানে বসে গেল, বা 2 মাইনাসের জন্য এখানে 2 বসলো আর কি, পুরোটা চার্জ 2, এখানে 2 বসছে। 14টা হাইড্রোজেন 14টা হাইড্রোজেন যদি হয় তাহলে সালফিউরিক অ্যাসিড কতটা হবে একটু খেয়াল করো। সালফিউরিক অ্যাসিড কিন্তু তখন হবে কয়টা, 7টা। এরপরে 6টা ফেরাস সালফেট FeSO4, এটা হবে কয়টা, 6টা। পরের লাইনটা এখানে লিখি, তাহলে ক্রোমিয়াম এখানে হবে, ক্রোমিয়ামের সঙ্গে বসবে বেস্ট ফ্রেন্ড হিসাবে সালফেট, তাহলে এখানে হবে কিন্তু ক্রোমিয়াম সালফেট। এবং ক্রোমিয়াম সালফেটের সংকেত এই যে এটা দেখো, এখানে 2 ছিল, 2টা এই যে এখানে আসছে। এরপর হচ্ছে ফেরিক সালফেট হবে, ফেরিক সালফেটের সংকেত এটা, এখানে 2 আছে, এখানে 6, তাহলে এখানে 3 দিলেই 6 হয়ে যাচ্ছে। 7 অণু থাকবে পানি, 7 অণু থাকে পানি। এখানে এক্সট্রা একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এক অণু মেবি পটাশিয়াম সালফেট তৈরি করলে শেষ হয়ে যাবে। পটাশিয়াম সালফেট কেন তৈরি করে, এইবার সব শেষে করবে কি, বেস্ট ফ্রেন্ড, ছেলে বেস্ট ফ্রেন্ড, মেয়ে বেস্ট ফ্রেন্ড একসঙ্গে এসে ওরা এখন এক জায়গায় বসে পড়বে, তাহলে তৈরি করবে পটাশিয়াম সালফেট। এভাবে মূলত আমার এগুলো সমতা করতে হয়। এখন তোমরা আমাকে শুধু একটু জানাও যে 2-4টা ম্যাজিক ট্যাজিক কিছু দেখতে চাও কি না ম্যাথের, তাহলে একটু সময় লাগবে, নাহলে ক্লাস শেষ করবো। ম্যাথ করান ভাই, দাওয়াতের সাথে অ্যাড্রেসটাও দেন ভাই, চলে যাচ্ছি।